ঠিক আছে? ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক, অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং তোমাদেরকে একটু অপেক্ষা করতে হইছে আমাদের জন্য। তো সাউন্ড ঠিক আছে কিনা আমাদেরকে একটু জানাবা আর অল ক্লিয়ার কিনা। কেউ একজন একটু কমেন্ট করে জানালে হবে। আর কে তোমরা কোত্থেকে আমাদেরকে দেখছো সেটা তো অবশ্যই জানাতে ভুলবে না। কারণ এখানে অনেকেই আছো যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে নাই। তো তোমরা সবাই জানাবে কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছো। এবং পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে এবং অলরেডি তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো। তোমাদের প্রিপারেশনটাকে একটু সহজ করে দেওয়ার জন্যই আজকে আমাদের আসা। আমরা কিন্তু ক্লাসে সব পড়িয়ে দিব না। জাস্ট তোমাদেরকে একটা গাইডলাইন দিব যে কিভাবে তোমরা শুরু করতে পারো এবং কোন, কোন জিনিসগুলোর দিকে বেশি ফোকাস রাখবা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। এবং আমাদের সাথে কিন্তু আমাদের এসিএস ফিউচার স্কুলে আরো ২ জন বাংলা টিচার রয়েছেন। আমার বাম পাশে আছে তোমাদের সবার প্রিয় তানভীর ভাইয়া এবং আমার ডান পাশে আছে কিন্তু তোমাদের সবার প্রিয় তাসমি আপু। তো আমরা একটু তানভীরের কাছে চলে যাব। তানভীর তুমি হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছো আই হোপ। আর সবাই মোটামুটি টেনশনে আছো। কারণ হচ্ছে কি ঈদের পরে পরীক্ষা দিতে কার বা ভাল লাগে? আমারও মন চাইতো না, হ্যাঁ? কিন্তু আসলে কিছু করার নেই। পরীক্ষা আমাদের দিতেই হবে। তো পরীক্ষার আগে সবার ১ম এ আমরা যে কাজটা করব, তার আগে বলব যেটা আমরা করব না সেটা হচ্ছে টেনশন একটু কম করব। মানে টেনশনটা করার কোনো দরকার নেই। তুমি টেনশন করলে সবসময় মনে রাখবা যে তোমার যদি অনেক টেনশন থাকে বা তুমি যদি অনেক চিন্তা করে যাও যে, "আল্লাহ আমার পরীক্ষায় কি হবে? ৭ টা সৃজনশীল লিখতে পারবো কিনা? ৩০ টা এমসিকিউ কমন আসবে কিনা?" তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। উল্টা তোমার মাথার মধ্যে প্রেশার পড়বে এবং এইটা তোমার পরীক্ষার আগের যে প্রিপারেশনটা এটাকে এফেক্ট করবে। বুঝতে পারছো? তো টেনশনটা হচ্ছে করা যাবে না। আর তোমাদেরকে অলরেডি হচ্ছে আমি বলেছি যে, তোমরা একটু হাতের লেখা প্র্যাকটিস করো। কারণ সত্যি কথা বলতে কি, দেখো পরীক্ষার হলে যখন তুমি লিখতে যাবা, তখন তোমার অনেক কিছু মাথায় আসবে না। বাট তোমার মাথায় একটা জিনিস চলবে সেটা হচ্ছে আমাকে লিখতে হবে। তো লেখার জন্য হচ্ছে হাতটা একটু ফাস্ট থাকা চাই এবং সেজন্য প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার দিন সকালে একটু ২০ থেকে ৩০ মিনিট সময় বের করে একটু লিখে যাবা। হাতটা একটু ফ্রি রাখবা। দেখবা হচ্ছে পরীক্ষায় লিখতে ইজি হচ্ছে। ঠিক আছে? ভয় পেও না। সবাই পরীক্ষা খুব ভালো হবে। তাসমি আপুর কাছে চলে যাব আমরা এখন। তাসমি আপু তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলবে। তারপরে আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। ভালো আছো মনে হয় না সবাই ভালো আছো। কিন্তু আশা করি সবাই সুস্থ আছো। এখন কথা হচ্ছে আমরা ২ বছর ধরে আমরা ক্লাস 9 এ 10 এ পড়াশোনা করছি। এরপরে তোমরা এসএসসির জন্য এতদিন ধরে প্রিপারেশন নিছো। তো এমন না যে আজকের ক্লাসে আমরা অনেক নতুন পড়াশোনা শিখে ফেলবো। কিন্তু এক্সামের আগে কি হয়? যে আমরা আগে অনেক কিছু পড়লেও মনে হয় যে সব ভুলে গেছি। কিচ্ছু মনে নেই। একটা নার্ভাসনেস কাজ করে। মনে হয় যে কিছু মনে নাই। তো তোমাদের এই মনে হওয়াটা যাতে একটু দূর হয়, তোমরা যাতে আসলে নিজেদের উপর কনফিডেন্সটা আসে যে না আমরা পারি এবং এক্সামের আগে কি হয় আমি সব পারলেও কেউ যদি একটু গুছায় দেয় তখন একটু রিলিফড ফিল হয়। তো তোমাদেরকে সেই রিলিফটা দেওয়ার জন্যই আমাদের এই লাইভ, যাতে তোমাদের নিজেদের মধ্যে একটু কনফিডেন্স আসে, পড়াটা একটু গুছায় আসে, যাতে যেমন আমাদের মনে হয় অনেক হিউজ সিলেবাস, এত কিছু কিভাবে পড়বো। তো কোনগুলা ইম্পর্টেন্ট, কোথায়, কোথায় আমাদের ফোকাস করতে হবে এই ব্যাপারগুলা যদি আমরা একটু খেয়াল করে পড়ি, তাইলে যে ব্যাপারটা এতটাও কঠিন না, এইটা যাতে আজকে তোমরা বুঝতে পারো সেজন্যই হচ্ছে আমরা আজকে তোমাদের কাছে আসছি। তো আমরা আর দেরি না করে আমাদের পড়াশোনায় চলে যাই। আবিদা আপু। আচ্ছা, আমাদের হচ্ছে গদ্য কয়টা? ১৫ টা, তাই না? গদ্য ১৫ টা এবং হচ্ছে পদ্য আছে প্রায় ১৪ টার মতো এবং আমাদের সহপাঠ আছে অনেকগুলো চ্যাপ্টার, তাই না? তো অনেকগুলো চ্যাপ্টারে কিন্তু এখন তোমরা বলবা যে অনেকগুলো চ্যাপ্টার কি আপনি একাই পড়াবেন? একদমই না। আমরা হচ্ছে ভাগ করে, ভাগ করে তোমাদেরকে সবগুলো বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ১ম এ আমি হচ্ছে চলে যাচ্ছি আমাদের একদম মেইন ক্লাসের মধ্যে। তো আজকে আমরা আসলে কি, কি জিনিস দেখব সেটা একটু ছোট্ট করে আমি সামারি করে দেই। তো তোমরা অনেকে বলো যে আপু আপনারা যে সাজেশনটা দিয়েছেন সেটা থেকে তো কমন পড়ে নাই। কারণ দেখা যায় যে আমরা যে সাজেশনটা দেই এটা হয়তো ঢাকা বোর্ডে কমন পড়ে, যশোর বোর্ডে কমন পড়ে না। হয়তো চট্টগ্রাম বোর্ডে কমন পড়ে, কুমিল্লা বোর্ডে কমন পড়ে না। তো এটার প্রধান যে মানে কারণটা কি বলতো? কারণ একেকটা বোর্ডে একেকটা কোয়েশ্চেন প্যাটার্ন তারা ফলো করে থাকে। তো যার কারণে আজকে আমরা যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে বোর্ড অ্যানালাইসিস। যে তোমার বোর্ডে আসলে কোন টপিক থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসছে সেটা আমরা দেখব। তারপর আমরা দেখব হচ্ছে সিকিউ হ্যাকস, যেটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। কেননা এই সিকিউ হ্যাকস যদি তোমার জানা থাকে, অর্থাৎ সৃজনশীল লেখার যে মানে সৃজনশীল কিভাবে তুমি লিখবা এবং সৃজনশীলের কোন কোন জিনিসগুলোর প্রতি তুমি বেশি ফোকাস করবা, এই ব্যাপারগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি যেই কোনো চ্যাপ্টার থেকে যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবা। এই হচ্ছে ২ টা কারণ এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে সামারি করব তোমাদের জন্য। যেন তোমরা
কি করতে পারো? মানে সবাই তোমরা হচ্ছে যেগুলো ভুলে গেছিলা এগুলোর জন্য মনে করতে পারো যে আচ্ছা এই ব্যাপারটা তো এরকম পড়ছিলাম। তো এটুক জাস্ট গল্পের মতো করে আমরা মনে রাখবো এবং আমাদের লাইফটা যতক্ষণ চলবে আমরা জাস্ট গল্পের মতো করে পড়াশোনা করব এবং গল্পের সাথে আমরা আসলে পড়াশোনা করব। এমন না যে লাইভের মধ্যে আজকে আমরা অনেক কিছু পড়ে ফেলবো। আমরা গল্পের মতো করে আজকে সবাই আমরা কি করব? পুরো যে আমাদের বাংলা ফার্স্ট পেপারের বইটা আছে সেটা আমরা একটু রিভাইজ করে ফেলবো। ঠিক আছে? তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দিবা। একদমই কিপটামি করবা না। বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলেই কিন্তু কি তোমার বন্ধু তোমার সাথে কি হবে? হেল্পফুল হবে, তাই না? ওকে, আচ্ছা তাহলে সবাই কি রেডি? আমরা কি চলে যাব? ও এসএসসি 26ও অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। কুমিল্লা থেকে অনেকে আছে। 27ও অলরেডি আমাদের ভিডিও দেখতেছে। ও মাই গড! তার মানে দেখো তোমাদের জুনিয়ররা কিন্তু তোমাদের থেকে অনেক বেশি ফাস্ট। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা যে জিনিসটাতে চলে যাব দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখব আমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে প্রত্যেকটা বোর্ডেই কোনো না কোনো সময় কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে সেই টপিকগুলো। এখন দেখা যায় গদ্য 15টা, পদ্য আছে প্রায় 14টা, তারপরে সহপাঠ। এতগুলো চ্যাপ্টারের মধ্যে আমরা অনেক সময় কি করি? ওই নিয়তি, তারপরে হচ্ছে কি বঙ্গবাণী, মানে একটু ইজি টাইপের কবিতাগুলো দিয়ে আমরা আসলে দেখা যায় শুরু করি। মানে এগুলো পড়তে দেখা যায় পরীক্ষা আগায় চলে আসে আর লাস্ট মোমেন্টে গিয়ে আমরা তাড়াহুড়ো করে যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো পড়তে থাকি। যার কারণে কি হয়? এই যে সহজ চ্যাপ্টারগুলো দিয়ে শুরু করলাম কিন্তু শেষ মোমেন্টে গিয়ে আমাদের কি হলো? গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো কিন্তু আমরা স্কিপ করে চলে যাব। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? তোমাকে প্রথমে দেখতে হবে যে কোন চ্যাপ্টার তোমার জন্য সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি শুভা থেকে সব সময় সব বোর্ডেই প্রশ্ন আসে। তাহলে সবাই একটু তোমাদের বইটা খুলে ফেলো। তোমাদের সামনে বই আছে না? আই থিংক তোমাদের সামনে বই আছে। কেউ তো আর গাছের ডালে বসে ক্লাস দেখতেছো না। তো তোমরা একটু বইটা খুলে ফেলো এন্ড বইয়ের মধ্যে ছোট্ট করে দাগ দিয়ে দাও। এখনই দাগ দিয়ে দাও যে সর্বপ্রথম আমরা পড়বো শুভা, তারপর বই পড়া, নিম গাছ, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা আমরা অনেকে যারা সনাতন ধর্মাবলম্বী আছি বা অন্য আরো যারা স্টুডেন্টরা আছে অন্য ধর্মের তারা একটু স্কিপ করি অনেক সময়। তো তোমরা হচ্ছে সিকিউর জন্য এটা স্কিপ করতে পারো। কিন্তু এখান থেকে যদি এমসিকিউ চলে আসে তাহলে কিন্তু কি হবে? মার্ক কাটা যাবে যদি তুমি একদমই না পড়ো। তো এটা হচ্ছে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে আমরা দেখব যে এখানে আমাদের একটা নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে, সৎ গুণাবলী যে ব্যাপারগুলো এগুলোর শিক্ষা দেওয়া হয়েছে। সেই হিসাব নিয়ে আমরা একটু এই চ্যাপ্টারটা পড়বো এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা থেকে সবসময় প্রশ্ন আসতে দেখা যায়। একটু এসিটা করে দিও। আর শিক্ষা ও মনুষ্যত্ব এই চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন আসে। পল্লী সাহিত্য, ৭১ দিনগুলো, সাহিত্যের রূপরীতি, মমতাদি যদিও একটু কম ইম্পর্টেন্ট বাট তারপরে আমরা রেখে দিলাম মমতাদি। ঠিক আছে? আচ্ছা, তারপরে কবিতার মধ্যে আমরা চলে যাই বঙ্গবাণী, ঝর্ণার গান, জুতার আবিষ্কার, পল্লী জননী, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা। আরো কিছু আছে যেগুলো হচ্ছে আমরা তোমার কি যখন পুরো রিভাইজ করব তখন তোমরা বুঝতেই পারবা। তো এখন তোমাদের কাছে মনে হতে পারে আপু এগুলো তো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের তো আসে না। আমি তোমাদেরকে বারবার করে বলতেছি এক বোর্ডে এক একটা কিন্তু কি কোশ্চেন প্যাটার্ন তারা ফলো করে। তো দেখা যায় ঝর্ণার গান যদি তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না হয় অন্য আরেকটা বোর্ডের জন্য কিন্তু সেটা ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? তোমাকে বুঝতে হবে যে তোমার বোর্ডের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট আর সেটার জন্য কি দরকার। সেটার জন্য বোর্ড অ্যানালাইসিসটা আমাদের দরকার। আর আজকের ক্লাসে কিন্তু আমরা সেইটাও তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে? তাহলে সবাইকে শেয়ার ডান। ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবা তোমরা তোমাদের বন্ধুদের মাঝে। সবাই বেশি করে শেয়ার করবা এন্ড আমরা এখন চলে যাব আমাদের একদম মেইন পয়েন্টে। প্রথমত একদম প্রথম দিয়ে আমি শুরু করতেছি শুভা। আমরা কম বেশি সবাই শুভা পড়ে ফেলছি, তাই না? এই শুভা যে গল্পটা, এই গল্পটাতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? বাক প্রতিবন্ধী মানুষদের প্রতি আমাদের যে মানবিক আচরণ করা উচিত সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? এবং এখানে আমরা দেখি শুভা নামে একটা মেয়ে যে হচ্ছে বাক প্রতিবন্ধী এবং তার সাথে হচ্ছে তার বাবা, তারপর হচ্ছে তার দিদিদের কথা, তারপর তার যে বন্ধুরা আছে তাদের কথা এবং হচ্ছে তার আবার একজন ফ্রেন্ডও ছিল যার সাথে গিয়ে সে হচ্ছে মাছ ধরতো। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং শুভার যে আমাদের মতো সাধারণ কোনো পরিবেশ নাই তার খেলার মতো বা হচ্ছে তার চলাফেরা করার মতো, কিন্তু তার একটা নিজের একটা আত্মজগৎ আছে। সেই জগৎটা নিয়ে কিন্তু এই গল্পটার মধ্যে আলোচনা করা হয়েছে, তাই না? এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে অ্যান্সার করব সেগুলো দেখবো। আগে দেখে নিব আমরা যে এই চ্যাপ্টার থেকে কোন বোর্ডে বিগত সালগুলোতে কয়টা করে প্রশ্ন আসছে। দেখো
দেখো ঢাকা বোর্ডে যদি আমরা দেখি 24 তোমার যদি দেখো 20, 22, 23, 24 প্রত্যেকটা সালের মধ্যে কিন্তু দেখো তোমার একটা করে প্রশ্ন তোমরা পাইছো এখান থেকে। তারপর রাজশাহী বোর্ডেও দেখো 3 বছরে কিন্তু পাওয়া গেছে। যশোরে দুইটা বোর্ডের মতো দেখা যাচ্ছে যে 2টা সালে 24-এ এবং 20-এ দেখা গেছে। আর দেখো কুমিল্লাতে শুভা থেকে কোনো প্রশ্নই আসে নাই। এখন যারা কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা আছো তো তারা যদি ধরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন শুভাই পড়তে থাকো তাহলে কি হবে? তাহলে এই দেখো তোমাদের বোর্ডে তো এখান থেকে কোনো প্রশ্নই করে নাই। তাহলে এটার জন্যই আমি বারবার বলতেছি যে তোমাদের বোর্ড অ্যানালাইসিস সিস্টেম এটা খুবই দরকার তোমাদের জন্য। কারণ দেখা যায় আমরা যে একটা সাজেশন তোমাদেরকে দেই না যে এই চ্যাপ্টার পড়বা, দেখা যায় যে তোমাদের বোর্ডে সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন নাও আসতে পারে। তারপর দেখো চট্টগ্রামে, সিলেটেও কিন্তু দেখো বিগত বছরগুলোতে অনেকগুলো প্রশ্ন এসেছে এখান থেকে। বরিশাল, দিনাজপুর বোর্ড এবং হচ্ছে ময়মনসিংহ, দেখো বরিশালেও কিন্তু এটা একটু কম ইম্পর্টেন্ট। তোমরা যারা বরিশাল বোর্ডের আছো তাদের জন্য কিন্তু শুভাটা একটু কম ইম্পর্টেন্ট। তাই বলে কিন্তু একদম না পড়ে কম ইম্পর্টেন্ট একদম পড়বো না, বই খাতা বন্ধ করে দিয়ে চলে যাবে, এটা করা যাবে না। ওকে, এটা করা যাবে না। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমাদের ধারণা থাকতে হবে। কারণ হচ্ছে আমাদের এমসিকিউ, আমাদের যে 30টা এমসিকিউ আসবে সেই 30টা এমসিকিউ কিন্তু তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই করা হবে। সো স্কিপ করলে তোমারই লস। তাহলে কি করতে হবে? বুদ্ধি খাটাইতে হবে যে কোনটার প্রতি আমি বেশি গুরুত্ব দিব আর কোনটার প্রতি আমি কম গুরুত্ব দিব, এটা আমাকে জানতে হবে। তাহলে যারা বরিশাল বোর্ডের আছো, যারা হচ্ছে কুমিল্লা বোর্ডের আছো, তারা বুঝতেই পারছো যে শুভার প্রতি তোমার গুরুত্বটা কতটুকু দিতে হবে। আর যারা ঢাকা বোর্ডের আছো, সিলেট বোর্ডের আছো, ময়মনসিংহ বোর্ডের আছো, দিনাজপুর বোর্ডের আছো, তারাই বুঝতে পারতেছো যে শুভার প্রতি তোমাদের জোর কতটা দেওয়া লাগবে। এখন বলো তোমরা কি এটা বুঝতে পারছো কিভাবে বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে পড়তে হয়? বলো তো, আমাকে একটু জানাও তোমরা। ওকে, সবাই কিন্তু মোটামুটি বুঝতে পারছো এবং তোমরা জানবে এবং তোমরা এটা এই ক্লাসটা শেষ করার পর তোমরা আসলে বুঝতে পারবা যে এই যে তোমাদের এই ক্লাসটা কতটা হেল্পফুল ছিল তোমাদের জন্য। কারণ তুমি নিজেই ফিল করতে পারবা কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তারপর চলো আমরা এখন চলে যাব আমাদের কিসে বলো তো, সিকিউ হ্যাক্সে। সিকিউ হ্যাক্স মানে কি? সৃজনশীল লেখার যেই ট্রিক্সটা, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন। আমরা দেখা যায় কি যখন বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো পড়তে যাই আমাদের কি হয় বলতো, অনেকগুলো সৃজনশীল প্রশ্ন, কোনটা রেখে কোনটা পড়বো, ক পড়বো, খ পড়বো নাকি গ গহ মনে রাখবো, এটা তো একদমই মনে থাকে না। তাহলে কি করবো এক্ষেত্রে? দেখো এক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আমরা সাজিয়ে দিয়েছি কয়টা পয়েন্ট। জাস্ট ওই চ্যাপ্টারের ওই পয়েন্টগুলো মনে রাখলে তুমি যেই কোনো সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে পারবা। তো দেখো শুভা থেকে যে কটা পয়েন্ট আমরা পাইছি, দেখো প্রথমত এই শুভা গল্পতে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে? প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে ও মমতাবোধের উন্মেষ ঘটানো হয়েছে। অর্থাৎ এই যে প্রতিবন্ধী শিশুদের প্রতি আমাদের সামাজিকভাবে আমরা যেন সচেতন হতে পারি এবং তাদের প্রতি যেন আমরা মানবিক আচরণ করতে পারি, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের এই শুভা গল্পটাকে সাজানো হয়েছে। শুভার যে প্রতিবন্ধিতা, অর্থাৎ শুভা যে প্রতিবন্ধী সেটা কি ধরনের প্রতিবন্ধী এবং তার যে এই প্রতিবন্ধকতাটা এটা সমাজের মানুষের উপর কেমন প্রভাব ফেলছে এবং সমাজের মানুষ তাকে একটা বোঝা হিসেবে দেখতেছে এবং বলতেছে যে বাণীকণ্ঠ যে হচ্ছে তার বাবা, তো বলছে বাণীকণ্ঠ তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়ের তো বয়স হয়ে যাচ্ছে, তাকে কেন বিয়ে দিচ্ছ না? তো এই যে মানুষের তার প্রতি যে একটা টেনশন, সমাজের মানুষও কিন্তু তাকে নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে থাকে। তো এই প্রভাবটাও কিন্তু আমরা এই গল্পটাতে দেখতে পাই। প্রতিবন্ধীদের প্রতি সহমর্মী হওয়া, মা বাবা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আমাদের সবার কি হইতে হবে, যারা প্রতিবন্ধী শিশুরা আছে তাদের প্রতি আমাদেরকে সহমর্মিতার একটা পরিচয় দিতে হবে। সহমর্মিতা মানে কি? তাদের প্রতি মায়া দেখানো, দয়া দেখানো এবং তাদেরকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এবং প্রকৃতি ও শুভার সম্পর্কে, এই যে প্রকৃতির সাথে যে শুভার হচ্ছে গাভী থাকে, তারপরে হচ্ছে তোমার শুভার এই প্রকৃতির সাথে, এবং সে হচ্ছে কিসের সাথে কথা বলে, সে মাটির সাথে আকাশ বাতাসের সাথে সে কথা বলে। তো এই প্রকৃতি এবং শুভার মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক আছে সেই জিনিসগুলোও কিন্তু আমরা কি করব, আমরা মনে রাখবো। এখন তোমরা দেখো যে এই জায়গাগুলো থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে। হয় দেখা যাবে একটা উদ্দীপক দিয়ে দেবে,
সে উদ্দীপক থেকে এরকম করে বলতে পারে যে উদ্দীপকের চরিত্রটি তোমার পাঠ্য বইয়ের শুভা গল্পের কোন চরিত্রের মিল আছে। তখন দেখা যেতে পারে যে কোনো প্রতিবন্ধী মানুষের কথা বলা হয়েছে, তখন তুমি বলবা যে শুভা গল্পের শুভার সাথে মিল আছে। কার সাথে মিল আছে? শুভার সাথেই মিল আছে। এবং কোন দিক থেকে? প্রতিবন্ধকতার দিক থেকে অথবা প্রতিবন্ধিতার দিক থেকে তাদের মিল আছে। এইভাবে যদি তুমি মূল পয়েন্টটা যদি উল্লেখ করে দিতে পারো তাহলে কিন্তু এখানে তুমি ফুল মার্ক পাওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু আমরা সবাই কি করি বলতো? উদ্দীপকের চরিত্রের সাথে শুভা গল্পের যেই চরিত্রের মিল আছে তার বর্ণনা নিচে দেওয়া হলো। আমরা কি বলি? নিচে দেওয়া হলো। এই যে নিচে দেওয়া হলো বলে আমরা যখন শুরু করি না, আমাদের টিচাররা কিন্তু বুঝে যায় যে তুমি ফাঁকিবাজি করতেছো। তারা কিন্তু বুঝে যায় যে আচ্ছা তার মানে এই পড়াশোনা করে নাই, এই কিন্তু ফাঁকিবাজি করছে, এজন্য বলে নিচে দেওয়া হলো। কিন্তু তুমি যদি সত্যিকার অর্থে গল্পটা পড়ে থাকতা তাহলে তুমি বলতা যে কোন চরিত্রের সাথে কোন দিক থেকে মিল আছে, এটা কিন্তু তুমি একবারে অ্যান্সার করতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? তোমার টিচারকে বুঝাইতে হবে যে না আমি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আমার ধারণা আছে। তাহলে কি করতে হবে? যে প্রকৃতি এবং শুভার মধ্যে যে সম্পর্ক সেই দিকটা তুলে ধরা হয়েছে, অথবা বলতে পারো যে শুভার প্রতি সমাজের মানুষের যে প্রভাব সেই প্রভাবটা তুলে ধরা হয়েছে, অথবা বলা হতে পারে যে শুভাকে নিয়ে তার বাবা মায়ের যে দুশ্চিন্তার ব্যাপারটা সেই দিকটার কথা মিল থাকতে পারে। তো যে দিকটার কথা মিল থাকবে সেটা কিন্তু স্পেসিফিক ভাবে তোমাকে বলতে হবে। তুমি যদি না বলে বলো যে নিচে দেওয়া হলো তাহলে তোমার মার্কও কিন্তু টিচার নিচেই দিবে, ভালো মার্ক আর কিন্তু তোমাকে দিবে না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? কোন পার্টের সাথে কোন দিক থেকে মিল আছে সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। তোমরা কি বুঝতে পারছো? বলো তো এই শুভা নিয়ে কি তোমাদের আর কোনো প্রবলেম আছে? পুরো শুভা গল্পটার একটা সামারি হয়ে গেছে না? পুরো শুভা গল্পটা কি তুমি কল্পনা করতে পারতেছো না যে আচ্ছা এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা করা হয়েছে, তাই না? একদম রিভাইজ, এটা আমাদের একটা রিভিশন, একটা লাইভ। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে কিন্তু রিভিশন করব, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপরে দেখো এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন এখানে আমি তোমাদেরকে দিয়েছি। তো এটা জাস্ট একটা হচ্ছে কি তোমার মানে আমরা একদম র ভাবে একটা জিনিস দিয়ে দিয়েছি, কিছু প্রশ্ন যে কি কেমন টাইপের প্রশ্ন পরীক্ষা চলে আসতে পারে। যেমন বাখারি অর্থ কি? বাখারি অর্থ হচ্ছে কাঁধের দুদিকে দুপ্রান্তে বুলিয়ে, এটা শব্দার্থের অংশ থেকে কিন্তু আসা প্রশ্ন। সুতা কিসের মতো শব্দহীন এবং আচ্ছা শুভা হবে এটা, শুভা কিসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন? সে হচ্ছে কি নির্জন দ্বিপ্রহরের মতো। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা গল্প যদি তোমার একদম খুঁটি নাটি পড়া না থাকে, দেখো গল্পের লাইনের মধ্য থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন দেওয়া হচ্ছে যে শুভা কিসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। তাহলে সে নির্জন দ্বিপ্রহরের মতো হচ্ছে সে শব্দহীন এবং সঙ্গীহীন। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু তোমাদের গল্পটা পড়তে হবে। এখন তোমরা যদি এরকম করো যে শুধুমাত্র মূল ভাব পড়ে আর কয়টা সৃজনশীল পড়ে পরীক্ষা দিতে চলে গেলাম, না, একদমই করা যাবে না। এটা কিন্তু ফাইনাল পরীক্ষা, এখনো সময় আছে। আজকে কেবল 8 তারিখ, 9, 10 তারিখ। আজকে রাতে এবং কালকেও যদি পড়ো তোমরা কিন্তু অনেকটা কভার করতে পারবা, কোনো টেনশন নিবা না। কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার রিডিংটা পড়তে হবে। তাহলে এভাবে যে মধ্যখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিবে সেগুলো অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবা। তারপরে চলো আমরা চলে যাই কিছু এখানে হচ্ছে আমি তোমাদেরকে কিছু জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিয়েছি। অনুধাবনমূলক প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে করতে হয় এই ফাইলটা তো তোমাদের কাছে চলে যাবে, তোমরা তো দেখতেই পাবা। সো দেখো সে ভাষা বিশিষ্ট জীব কার সম্পর্কে এবং কোন প্রসঙ্গে বলা হয়েছে। তো এখানে আসলে প্রতাপকে বলা হয়েছে ভাষা বিশিষ্ট জীব। এখন আমি যদি বলতাম যে সে ভাষা বিশিষ্ট জীব কার সম্পর্কে এবং কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে তার নিচে দেওয়া হলো, তাহলে কিন্তু তোমার মার্ক এখানে কেটে নেওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে কি করতে হবে? তাহলে বলতে হবে কোন এই যে ভাষা বিশিষ্ট জীব বলতে কাকে ইন্ডিকেট করা হয়েছে এবং তার কোন চরিত্রের সাথে মিল আছে সেটা কিন্তু তোমাকে স্পেসিফিক ভাবে উল্লেখ করতে হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তো এইভাবে কিন্তু তুমি সুন্দর করে অনুধাবনমূলক প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারো। এখন তোমাদের মনে আবারও প্রশ্ন আসতে পারে আপু এগুলাই শুধু পড়ে যাবে আর পড়বো না? অবশ্যই পড়বা। এটা জাস্ট তোমাদেরকে একটা নমুনা দিয়ে দিলাম। আমি তোমাদেরকে জাস্ট নমুনা দিতেছি যে কিভাবে তোমরা পরীক্ষায় অ্যান্সার গুলো করবা এবং তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের গভীর অংশ থেকে কিন্তু কি হবে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে চলো মোটামুটি আমাদের কিন্তু শুভা গল্পটা প্রায় শেষের দিকে। এবং দেখো এখানে সিকিউর মধ্যে আমরা কখ দেই নাই। কখ তো তোমরা বিগত বছরে যে প্রশ্নগুলো আছে তোমাদেরকে কিন্তু আমরা ভিডিও অলরেডি দিয়েছি। আমাদের তোমাদের যে গ্রুপটা আছে SSC 25 সেখানে কিন্তু আমরা বলেছি যে তোমরা যে জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন এগুলো হচ্ছে সব তোমরা কি করবা বিগত বছরের 5 বছরের প্রশ্নগুলো একটু দেখে যাবা, সেখান থেকে ইনশাল্লাহ কমন পড়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? দেখো গ ঘ এর অ্যান্সার গুলো আমরা কিভাবে করব। কাব্যের বাবা মার সাথে শুভা গল্পের বাবা মার বসে
বৈসাদৃশ্য দেখাও। এদিকে কাব্য হচ্ছে একজন বাক প্রতিবন্ধী, কিন্তু তার বাবা মা তাকে সবসময় ভালো চোখে দেখে এবং তার পড়াশোনা করানোর জন্য তাকে অনেক টেক কেয়ার করে। সেক্ষেত্রে কিন্তু আমরা শুভার সাথে শুভার বাবা মায়ের যে সম্পর্ক সেটা মিল দেখতে পাই না। তো বৈসাদৃশ্য মানে হচ্ছে যে দিকটার মিল নাই, তো সেই দিকটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে যে শুভাকে কি তার মা কি, বিশেষ করে তার মা, তার বাবা ভালোবাসলেও তার মা কিন্তু তাকে অবহেলা করতো। তো এই দিক থেকে কিন্তু আমরা বলতে পারি যে উদ্দীপকের যে হচ্ছে আমাদের কাব্যর বাবা মার সাথে শুভার বাবা মার একটা বৈসাদৃশ্য রয়েছে, অর্থাৎ মিল নেই। কোন দিকটার মিল নাই, কেন মিল নাই, সেটাই তোমাকে স্পেসিফিক ভাবে উল্লেখ করতে হবে। উপযুক্ত পরিবেশ এবং পরিচর্যা পেলে কাব্যর মতো শুভাও সমাজের একজন হয়ে উঠতে পারে। হ্যাঁ, অবশ্যই হয়ে উঠতে পারে। আমরা যদি প্রতিবন্ধী মানুষদেরকে কি করি, তাদেরকে একটা সুন্দর পরিবেশ দেই, তাদেরকে একটা সুন্দর একটা পরিবার যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু তারাও আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সেটা তুমি তোমার মতামত সুন্দর করে ব্যাখ্যা করে লিখে দিবা। এইভাবে কিন্তু গ এবং ঘ নাম্বার প্রশ্নগুলোর অ্যান্সার তোমাকে করতে হবে। বুঝতে পারছো? কিন্তু বলা যাবে না যে উদ্দীপকের কোন চরিত্রের সাথে মিল আছে কি আছে সেটা নিচে দেওয়া হলো, নিম্নে ব্যাখ্যা করা হলো, নিম্নে বর্ণনা করা হলো, এইভাবে দিও না। এই যুগটা অনেক আগে চলে গেছে, আমাদেরও অনেক আগে চলে গেছে। এখন তোমরা আধুনিক যুগে বসবাস করছো, তোমাদেরকে স্পেসিফিক ভাবে কিন্তু উল্লেখ করে সুন্দর করে লিখতে হবে, সবসময় এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তারপরে চলো, তারপরে এই সিকিগুলো তোমরা একবার করে চোখ বুলায় নিবাই, অবশ্যই চোখ বুলায় নিবা। তারপরে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। এই তোমাদের কি বোরিং লাগতেছে? কি সবাই কেউ কমেন্ট করতেছে না, কাউকে তো দেখতেই পারতেছি না। তোমাদের সবাই কি ঘুমাই গেছো? আল্লাহ, পরশুদিন কিন্তু পরীক্ষা, আমরা এত রিল্যাক্স করে দিচ্ছি তোমাদেরকে, তার মানে কিন্তু এই না যে তোমরা লাইভে এসে ঘুমাই যাবা। হ্যাঁ, একদমই ঘুমানো যাবে না, তাই না? তাহলে শুভা নিয়ে আর কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাদের গ্রুপগুলোতে তোমরা জানায় দিবা। তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে, আর সেটা হচ্ছে আমাদের কি বলতো, বই পড়া। আচ্ছা, সবাই অ্যাক্টিভ আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম সবাই ঘুমায় গেছে, ফেসবুকের চেয়ে কিন্তু ইউটিউবের বাচ্চারা বেশি অ্যাক্টিভ মনে হচ্ছে। ওরা কিন্তু হুদস্তুল কোশ্চেনে অ্যান্সার করতেছে, কোশ্চেন করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা এখন চলে যাব আমাদের বই পড়া। তাহলে চলো বই পড়াটা একটু রিভাইজ করি। তো বই পড়াতে রিভাইজ করার আগে আমরা একটু দেখবো যে বই পড়ার জন্য আমাদের কোন বোর্ডের কি টাইপের প্রশ্ন এসছে এবং কোন বোর্ডে বই পড়াটা একটু ইম্পর্টেন্ট। দেখো, ঢাকা বোর্ডের জন্য বই পড়াটা বেশি ইম্পর্টেন্ট। তারপর রাজশাহীতে আমরা 3টা সালে মোটামুটি প্রশ্ন আসতে দেখছি। যশোর বোর্ডে খুবই কম প্রশ্ন এসছে এর থেকে। কুমিল্লা বোর্ডে কিন্তু দেখো বই পড়া থেকে কোশ্চেন আসছে, তার মানে কুমিল্লা বোর্ডে যারা আছো তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে। চট্টগ্রাম বোর্ড, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ সবার জন্য কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সবসময় মাথায় রাখবা যে বই পড়াটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো আমরা বই পড়ার ট্রিক্স গুলো একটু দেখে নিই যে বই পড়াতে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত, বই পড়া এই গল্পটার নাম শুনলে আমাদের মনে হয় হয়তো বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু তার পাশাপাশি আরো কিছু জিনিস নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এবং সেগুলো কি কি? এবং সেগুলো দেখো, বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা, যে আমাদেরকে কেন বই পড়তে হবে, বই পড়াটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, এবং বই পড়লে আসলে বই পড়া বলতে কি শুধু একাডেমিক পড়াশোনা না, তার বাইরে আউট অফ বক্স আমাদেরকে কিছু বই পড়তে হবে এবং বই পড়ার অভ্যাসটা আমাদেরকে গড়ে তুলতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদেরকে কি মাথায় রাখতে হবে, এবং লাইব্রেরি প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে কি, বই যদি পড়তে হয়, বই তো কিনতে গেলে সব টাকা শেষ হয়ে যাবে, তাহলে কি করতে হবে, ফ্রিতে মানুষকে বই দিতে হবে। আর ফ্রিতে মানুষকে বই পড়তে দিতে হলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, লাইব্রেরি দিতে হবে বেশি বেশি। লাইব্রেরির মধ্যে বেশি বেশি বই দিলেই কিন্তু আমরা এই পড়ার অভ্যাসটা ভালোভাবে নিতে পারবো। তাহলে তারপর আমরা দেখতেছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে গেলানো শুধুমাত্র শীট মুখস্থ করে করে, স্লাইড মুখস্থ করে করে আমরা কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাই। এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এই গল্পে আলোচনা করা হয়েছে। স্বশিক্ষায় সুশিক্ষিত হওয়া মানে নিজে নিজে শিক্ষা, শুধুমাত্র একাডেমিক পড়াশোনা, শুধুমাত্র এই যে বই যা পড়তেছি এটার উপর ডিপেন্ডেন্ট না থেকে তার বাইরেও আমাদের পছন্দের লেখকদের বই এবং আমাদের জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন বিজ্ঞানমনস্ক বইও কিন্তু আমরা চাইলে পড়তে পারি। মানুষের অতিরিক্ত অর্থলিপ্সা এবং স্বার্থপরতা, শিক্ষার ফল হাতে হাতে পাওয়ার যে প্রবণতা, আমরা কি করি, আমরা ভাবি যে আমাদেরকে ছোটবেলা থেকে এটা শেখানো হয় যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, অর্থাৎ লেখাপড়া করলেই তুমি গাড়ি ঘোড়া চড়তে পারবা, নাহলে কিন্তু পারবা না। তাহলে সেটা কি লেখাপড়া, একাডেমিক পড়াশোনা। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা করতে হবে যে শিক্ষার ফল হাতে হাতে পাওয়ার মতো আমাদের যে মন মানসিকতাটা এটা চেঞ্জ করতে হবে, এবং
মানুষের অতিরিক্ত যে মানে অতিরিক্ত টাকা কামানোর যে ধান্দাটা এটা একটু কমায় ফেলতে হবে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমাদের বই পড়া গল্পের মধ্যে আলোচনা করা হয়েছে এবং এরকম কিছু উদ্দীপক দিয়ে দিবে, সেখানের মধ্যে দেওয়া থাকবে যে উদ্দীপকের কোন বিষয়ের সাথে তোমার পাঠ্য বইয়ের বই পড়া গল্পের মিল আছে। তখন দেখবা এই কয়টা পয়েন্টের মধ্যে যে কোনো একটার সাথে তোমার মিল চলে আসবে। তাহলে এই পয়েন্টগুলো জাস্ট যদি তুমি মাথায় রাখো, পরীক্ষার আগে জাস্ট পরীক্ষার আগের 15 মিনিট তুমি যদি এটা একটু মাথার মধ্যে রাখতে পারো, তাহলে তুমি যে কোনো কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। ক্লিয়ার? তাহলে বই পড়া নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে বলো? না, যশোর বোর্ডে এখান থেকে একটু কম প্রশ্ন আসতে দেখলাম, তাহলে যশোর বোর্ডে তোমরা জাস্ট নরমালি এটা র ভাবে একটু পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা তাহলে নেক্সট চলে যাই। এখানে আমরা কিছু সিকিউ এবং হচ্ছে তোমার কি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি এবং সেখান থেকে তোমরা মোটামুটি বুঝতে পারবা যে কি টাইপের প্রশ্ন এখান থেকে এসে থাকে আর কি। আচ্ছা, তারপরে চলো আমরা চলে যাই অভাগীর স্বর্গ। এবং অভাগীর স্বর্গটা দেখো, অভাগীর স্বর্গ থেকে খুব কম প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। তো অভাগীর স্বর্গ থেকে আমরা দেখি যে শুধুমাত্র ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছিল। তো অভাগীর স্বর্গ থেকে কিন্তু এমসিকিউ বেশি আসে। সবসময় মনে রাখবা অভাগীর স্বর্গ থেকে এমসিকিউটা একটু বেশি এসে থাকে। তো এটা অভাগীর স্বর্গটা এমসিকিউর জন্য আমরা একটু ভালোভাবে পড়বো। এবং সিকিউ যদি চলে আসে এখান থেকে, এখন কি বাদ দিয়ে দিব? না, যদি চলে আসে এখান থেকে কিভাবে অ্যান্সার করবো? জাস্ট তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট জাস্ট তোমরা মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। এই তিনটা পয়েন্ট দিয়ে কিন্তু তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবা। কি কি দেখো, অমানবিক জাতিভেদ প্রথা ও জমিদারি ব্যবস্থায় শোষণ নির্যাতনের ছবি আমরা এখানে দেখি। কাঙালি এবং তার মায়ের একটা কাহিনী আমরা কিন্তু দেখতে পাই, তাই না? কাঙালি এবং তার মা যে ছিল অভাগী, নাম ছিল তার অভাগী। কাঙালি এবং অভাগীর যে চিত্রটা সেটাই কিন্তু আমরা দেখতে পাই। তারা খুবই নিচু জাতের ছিল এবং অভাগী মারা যাওয়ার পর কিন্তু সে একটু আগুন পর্যন্ত ভালোভাবে পায় নাই। তো এই যে তোমার অমানবিক জাতিভেদ প্রথা, যে নিচু জাতের মানুষরা মরলে এইভাবেই কবর দিতে হবে বা এইভাবেই তাদেরকে দাফন করতে হবে। তো এই যে জাতিভেদ প্রথা এবং যে জমিদারদের শোষণ নির্যাতনের চিত্র, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাই। এবং ধনিক শ্রেণীর শোষণ এবং নিম্নবিত্ত মানুষের করুণ জীবনচিত্র, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই পুরো গল্পটাতে ফুটিয়ে তোলা হয়েছে। যে ধনিক শ্রেণী কর্তৃক নিম্ন শ্রেণীর মানুষরা কিভাবে অবহেলিত হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একটা দৃশ্য আমরা এখানে আরেকটু দেখতে পাই, সেটা হচ্ছে অভাগী যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু তাকে কি করা হয়, মানে ঝাড়ফুঁক করার জন্য একজন ওঝা আনা হয়। তো এখানে হচ্ছে টোটকা চিকিৎসা বা যেটাকে হচ্ছে অবৈতনিক চিকিৎসা বলতেছে, এই টোটকা চিকিৎসার কথাও কিন্তু এখানে উল্লেখ আছে। সো দেখা যায় এখান থেকে যদি প্রশ্ন চলে আসে, এই তিনটা পয়েন্টের বাইরে তুমি একটা সৃজনশীল কিন্তু পাবা না। তাহলে এই তিনটা পয়েন্ট জাস্ট মাথায় রাখো, তাহলে অভাগীর স্বর্গ থেকে কিন্তু তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? ওকে, এমসিকিউ, হ্যাঁ এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো এমসিকিউ হচ্ছে বিগত বছরের 5 বছরের প্রশ্নটা তোমরা পড়ে ফেলবা। 5 বছর বা 10 বছরের প্রশ্ন তোমরা যে কোনো গাইড, তোমাদের যদি কাছে যে কোনো গাইড থাকে সেই গাইডের মধ্যে তোমরা দেখবা হয় শেষে না হয় প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, চ্যাপ্টারের সাথে করে কিন্তু এই বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া থাকে, যে কোন বোর্ডে মানে কয়টা প্রশ্ন আসছে এগুলো কিন্তু দেওয়া থাকে। তাহলে সেই দিক থেকে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি অভাগের স্বর্গটাও দেখে ফেললাম এবং অভাগের স্বর্গ থেকে দেখো কোন কোন জায়গায় কিছু প্রশ্ন আসছে, এগুলো তোমরা একবার করে চোখ বুলাই নিবা, তাহলে কিন্তু বুঝতে পারবা যে কিভাবে তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার করবা। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাব পল্লী সাহিত্য। এই পল্লী সাহিত্য নিয়ে আমাদের একটু সমস্যা আছে। পল্লী সাহিত্য বলতে আসলে কি বোঝায়? তো পল্লী সাহিত্য মানে হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো সেগুলোকে ধরে রাখা আর কি। আমাদের লোকসঙ্গীত, তারপরে হচ্ছে আমরা নববর্ষের সময় কি করতাম, হ্যাঁ আমাদের যে ময়মনসিংহের গীতিকা ছিল, তারপরে হচ্ছে আমাদের নববর্ষের যে সকল ট্রেডিশন গুলো চালু ছিল, এই জিনিসগুলোকে আসলে ধরে রাখার জন্য এই গল্পটা, মানে এই গল্পটার মধ্যে লেখক বলছেন আর কি, যে আমাদের যে তোমার গ্রামীণ ঐতিহ্যগুলো আছে সেই জিনিসগুলোকে আমাদেরকে ধরে রাখতে হবে। এটাই হচ্ছে পল্লী সাহিত্য যে গল্পটা আছে সেই গল্পটার মূল বৈশিষ্ট্য। এবং দেখো এটার অ্যানালিসিসটা আমরা একটু দেখি। ঢাকা বোর্ডে একদমই প্রশ্ন আসে না এখান থেকে। রাজশাহী বোর্ডে আমরা দেখি যে মোটামুটি প্রশ্ন আসছে, যশোরে আসছে, কুমিল্লাতেও আসতে দেখা গেছে, বাকিগুলোতে কিন্তু মোটামুটি আমরা দেখছি। এবং দিনাজপুরে যদি দেখো বিগত বছরে এখান থেকে বেশি একটা প্রশ্ন আসে নাই। চট্টগ্রামে এবং সিলেটেও কিন্তু বিগততে এখান থেকে প্রশ্ন আসে না। তার মানে ধরো রাজশাহী যশোরের জন্য একটু গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড যারা আছে, চট্টগ্রাম, সিলেট, তারপর দিনাজপুর, তারা একটু স্কিপও করতে পারো চাইলে এই পল্লী সাহিত্যটা, কিন্তু এমসিকিউর জন্য তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এমসিকিউর জন্য কিন্তু ভালোভাবে পড়তে হবে।
তাহলে চলো এই যে এটার যে সিকিউ হ্যাক্সটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এই চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং সৃজনশীল প্রশ্ন আসলে এখান থেকে তুমি কিভাবে অ্যান্সার করবা। আবহমান কালের বাঙালি বাংলাদেশ লোকসাহিত্য সংস্কৃতির প্রতি সকলকে সচেতন করার কথা এখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, কি করা হয়েছে, এই যে আবহমান কালের বাঙালি বাংলাদেশ লোকসাহিত্য এবং সংস্কৃতির প্রতি, যেমন আমরা এখন ওয়েস্টার্ন কালচারে অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছি, তো এই কালচারটাকে বাদ দিয়ে আমরা যেন আমাদের নিজেদের কালচার, আমাদের নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতে পারি, সেটার প্রতি লেখক আমাদেরকে সতর্ক করে গেছেন। পল্লী সাহিত্য সংরক্ষণের জন্য তিনি মনোযোগী সন্তানের কামনা করেছেন, যে এমন সন্তান এই বাংলাদেশে আসুক যারা হচ্ছে এই পল্লী সাহিত্যগুলোকে কি করে রাখবে, তারা ধরে রাখবে, এই পল্লী সাহিত্যগুলোকে তারা চর্চা করবে এবং সংরক্ষণ করবে। পল্লী সাহিত্য চর্চা, সংগ্রহ এবং প্রচারের কথা তিনি বলেছেন। পল্লী সাহিত্যের প্রতি আমাদের যে অবহেলা, আমরা কিভাবে অবহেলা করি পল্লী সাহিত্যকে, তাই না, যে আমরা এই পল্লী সাহিত্যটাকে নিজের মধ্যে ধারণ করতে চাই না। আমরা ময়মনসিংহের গীতিকা এখন আর শুনি না, আমরা যাত্রাপালা এখন আর আগের মতো দেখতে পাই না, এখন অশ্লীলতা ছড়িয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের নববর্ষের প্রোগ্রামগুলো আগের মতো হয় না, এখন ডিজে পার্টি হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে বয়কট করতে হবে এবং আমাদের যে বাংলাদেশের সংস্কৃতিটা সেটা আমাদেরকে চর্চা করতে হবে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে পল্লী সাহিত্যতে আলোচনা করা হয়েছে এবং জ্ঞানমূলক কিছু প্রশ্ন দিয়েছি। তারপরে দেখো তোমাদের হচ্ছে কিছু সিকিউ প্রশ্ন, যেমন এখানে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। দেখো এটা কিন্তু বরিশাল বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা বরিশাল বোর্ডে। তো এই যে বরিশাল বোর্ডে 2024 সালে দেখো খুবই মানে এটা তখন কিন্তু খুবই ভাইরাল একটা গান ছিল, সেই গান থেকে দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছে। তো সেখানে দেখো বলছে উদ্দীপকের গানের অংশটি পল্লী সাহিত্য প্রবন্ধের কোন দিককে নির্দেশ করছে। তাহলে বুঝতেই পারছো যে সে লোকসঙ্গীতের যে একটা তোমার কি এটা গ্রাম বাংলার যে ঐতিহ্য, অর্থাৎ গ্রামের দিকগুলোতে কিন্তু এই সকল গান টান চলে, তা লোকসাহিত্য মানে লোকসঙ্গীতকে এখানে ইন্ডিকেট করতেছে এবং সেই দিকে লোকসঙ্গীত নিয়ে একটু কথাবার্তা বলবা, সেভাবে অ্যান্সার করবা তোমরা। ঠিক আছে, তাহলে এই সিকিউ গুলো কিন্তু জাস্ট তোমরা ওই পয়েন্ট গুলো মনে রাখলে সুন্দর করে অ্যান্সার করতে পারবা। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরে দেখো আমরা নেক্সট চলে যাই। নেক্সট আমরা চলে যাব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হচ্ছে আমাদের গল্পটা দেওয়া আছে সেখানে আমরা চলে যাব। তো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা দেখি যে খুব প্রত্যেকটা বোর্ডে কিছু না কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রশ্ন এসছে এবং এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন দুটার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই না, দুটার জন্যই কিন্তু এটা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমরা সবাই পড়বো, সব বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। এবং এখানে জাস্ট দুইটা পয়েন্ট আমরা মনে রাখবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছে আমাদের ইসলামের শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, সেই মানুষটার যে গুণাবলী উপস্থাপনা করা হয়েছে, যেমন তিনি ক্ষমাশীল ছিলেন, তিনি সহিষ্ণু ছিলেন, তিনি উদার ছিলেন, তিনি সত্য প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন। তো এই মানুষটার কিছু ভালো গুণ ছিল, সেই গুণগুলো নিয়ে কিন্তু এই গল্পটাতে আলোচনা করা হয়েছে। তাহলে জাস্ট এই গুণগুলো তোমরা মনে রাখবা এবং উদ্দীপকের সাথে দেখা যায় যে হয়তো তার সদ্গুণাবলীর যে চর্চা সেটার মিল হয়ে যাইতে পারে, আবার তার যে সহিষ্ণু ভাব, তিনি যে সবার প্রতি উদার ছিলেন সেটার সাথে মিল হয়ে যাইতে পারে। তো কোন দিকের সাথে মিল আছে এটা কিন্তু তুমি কি করবা, সুন্দরভাবে তুমি যদি বুঝে যাও উদ্দীপকের কোন অংশের সাথে কোন দিক থেকে মিল আছে তাহলে সেটা অ্যান্সার করে ফেলবা। নৈতিক, সৎ ও মানবিক হওয়ার শিক্ষা দেয় এই গল্পটার মাধ্যমে। কিন্তু আমরা কি পারি, এই গল্পটার মাধ্যমে কি কিন্তু ধর্ম প্রচার করা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে না, একদমই না। এই গল্পটার মাধ্যমে কিন্তু আমরা নৈতিক গুণাবলী অর্জন করার জন্য কি উদ্বুদ্ধ হই এবং আমাদের যে ভালো গুণাবলী অর্জন করতে হবে সেই জিনিসটাই কিন্তু এই গল্পটার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে চলো সেম ভাবে এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি তোমাদের জন্য, কিছু সিকিউ এবং কিছু হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এগুলো পড়লে তোমরা মোটামুটি বুঝতে পারবা কি টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে। তারপরে দেখো আমরা চলে যাব আমাদের বঙ্গবাণী, মানে আমরা একটু কবিতাতে চলে যাই। তো তোমাদের কাছে মনে হতে পারে আপু মাত্র এই 4টা গল্প পড়ে আপনি কবিতাতে কেন চলে গেলেন? বললাম না তোমাদের আরো দুজন টিচার অলরেডি তোমাদের জন্য অপেক্ষা করছে এবং আমি তোমাদের হাফ হচ্ছে কবিতা এবং গল্প এবং উপন্যাস ব্যাখ্যা করব, বাকিগুলো কিন্তু তোমাদের আরো যে ভাই আপুরা আছে তারা কিন্তু ব্যাখ্যা করবে। সব যদি আমি পড়াই ফেলি তাহলে তো ওরা একটু রাগ করবে, তাই না? তাহলে এই জন্য আমরা মোটামুটি কয়টা টপিক পড়ে ফেললাম, গল্প কয়টা পড়ে ফেললাম আমরা বলো তো? সুভা পড়ে ফেললাম, বই পড়া পড়ে ফেললাম, পল্লী সাহিত্য পড়ে ফেললাম, অভাগীর স্বর্গ পড়ে ফেললাম, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ফেললাম। পাঁচটা অধ্যায় কিন্তু আমাদের রিভিশন দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কবিতা দিব। তাহলে কবিতায় হলো বঙ্গবাণী এবং এই বঙ্গবাণীতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা জানার আগে দেখবো বঙ্গবাণী কবিতাটা আমাদের জন্য কোথায় কোথায় গুরুত্বপূর্ণ। দেখো বঙ্গবাণীর প্রত্যেকটা বোর্ডে কিছু না কিছু জায়গায় কিন্তু প্রশ্ন এসছে, তার মানে বঙ্গবাণীটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, সব বোর্ডের জন্যই একটু গুরুত্বপূর্ণ। তাসমিয়া
ফ্যানটা কি অন করা যায় না? আরে এসিটা, এসি তো চলতেছে না। এসি তো চলতেছেই না ভাই, গরমে মরে যাচ্ছে। ওকে ওকে, তাহলে চলো আমরা বঙ্গবাণীতে চলে যাই। দেখছো এতক্ষণ অফ ছিল। আচ্ছা কমায় দাও। ওকে, তাহলে চলো আমরা একটু কবিতাতে চলে যাই। ওকে, তানভীর ভাইয়ার ক্লাসও পাবা, তো তানভীর ভাইয়া, তাসমিয়া আপু সবার ক্লাসে কিন্তু তোমরা পাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বঙ্গবাণী বরিশালে না থাকলেও, বরিশাল বোর্ডে না থাকলেও এটা তোমরা পড়ে ফেলবা, এটাতে কিন্তু তোমরা করবে না, এটা পরীক্ষায় চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো বঙ্গবাণীতে জাস্ট দুইটা পয়েন্ট মনে রাখবা, স্বদেশ ও মাতৃভাষার প্রতি মমত্ববোধ এবং সুগভীর অনুরাগ, মাতৃভাষার প্রতি প্রেম এবং অসাম্প্রদায়িক যে মনোভাব সেটা কিন্তু ফুটে উঠেছে। তো তোমরা অনেক সময় কি করো, বঙ্গবাণী এবং কপোতাক্ষ নদের মধ্যে একটা কি ঝগড়া লাগাইয়া দাও, যে বঙ্গবাণীতেও কিন্তু মাতৃভাষার প্রতি একটা ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখানো হয়েছে, আবার অনেক সময় দেখা যায় যে কপোতাক্ষ নদের মধ্যেও কিন্তু সেম জিনিসগুলোকে বলা হয়েছে। তোমরা অনেক সময় এই দুইটার মধ্যে ঝামেলা পাকাই দাও, একদমই ঝামেলা পাকানো যাবে না, কারণ আমি তোমাদেরকে পয়েন্ট আউট করে দিয়েছি যে কোন জায়গা থেকে তুমি কি কি জিনিস লিখবা। তো এই বঙ্গবাণী কবিতা থেকে আমরা কি কি লিখবো, স্বদেশ এবং মাতৃভাষার প্রতি মমত্ববোধ এবং সুগভীর যে অনুরাগ, আমাদের স্বদেশের প্রতি মানে স্বদেশ নিজের দেশের প্রতি ভালোবাসা, এবং কি বলতো, এবং নিজের দেশের ভাষার প্রতি আমাদের যে ভালোবাসাটা সেটা আমাদেরকে দেখাইতে হবে। মাতৃভাষার প্রতি প্রেম এবং অসাম্প্রদায়িক মনোভাব আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে, যে সাম্প্রদায়িকতা নিয়ে আসা যাবে না, যে আমি মুসলমান বলে আমি আরবি ভাষায় কথা বলবো, আমি হিন্দু বলে আমি হিন্দি ভাষায় কথা বলবো, ব্যাপারগুলোর জন্য এমন ভাবে না আসে। আমরা সবাই কি করবো, আমরা সবাই অসাম্প্রদায়িক ভাবে আমরা কি আমাদের দেশকে ভালোবাসবে, মাতৃভাষাকে আমরা ভালোবাসবো। এই দুইটা জাস্ট পয়েন্ট যদি তোমরা মনে রাখো তাইলে কিন্তু তোমাদের জন্য এনাফ। এবং কিছু জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সিকিউ প্রশ্নও কিন্তু তোমাদেরকে দুই একটা এখানে দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু শুধু গ ঘ প্রশ্নগুলো দেখবা এবং কোন কোন দিক থেকে মিল আছে সেই দিকটা তোমরা নিজেরা একটু নিজেরা হচ্ছে কি বের করার ট্রাই করবা। তাহলে কি হবে, পরীক্ষার সময় তো পরীক্ষার আগে আমরা সবসময় গাইড থেকে প্রশ্ন পড়ে যাই, হঠাৎ করে গিয়ে যখন আমাদেরকে প্রশ্নটা দেয় নিচ থেকে আর লিখতে পারি না, অনেক সময় এরকম হয় যে নিচ থেকে আমরা লিখতে পারি না। তো এখানে যে তোমাদেরকে আমরা সৃজনশীলের গ ঘ গুলো দিয়ে দিয়েছি, এগুলো যদি তোমরা নিজে নিজে কিছুটা ট্রাই করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে তোমাদের প্রিপারেশনটা কতটুকু আছে। এবং তোমরা চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারো, যে পয়েন্টগুলো আপু তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে দেখবে কোনো জায়গায় একটু ফাঁকা অংশ আছে, সে ফাঁকা অংশতে কিন্তু তোমরা চাইলে পয়েন্টগুলো একটু লিখতে পারো, কারণ পরীক্ষার আগে অনেক সময় এই পিডিএফটা দেখতে তোমার ইচ্ছে নাও করতে পারে, তখন তুমি জাস্ট তোমার বইয়ের ভিতরে উল্টে পাল্টিয়ে কিন্তু এই জিনিসগুলো দেখে ফেলতে পারো। তাহলে কি করবা, তাহলে সুন্দর করে কিন্তু চাইলে তোমরা এই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি সে পয়েন্টগুলো কিন্তু চাইলে তোমরা কি করতে পারো, সুন্দর করে নোট ডাউন করতে পারো, এবং আমি কিন্তু সেটাই করতাম, ঠিক আছে? এটা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিবে, এই সবকিছু তোমরা পেয়ে যাবে, স্লাইড পেয়ে যাবে, প্র্যাকটিস শিট তো অলরেডি পেয়ে গেছে, সবকিছুই কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা আজান দিচ্ছে, জাস্ট আমরা 1 মিনিট একটু চুপ থাকি, ওকে? আর তোমরা কি তোমাদের বন্ধুদের মাঝে সবকিছু শেয়ার করেছো আমাকে একটু জানাও। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা চাইলে কোশ্চেন করতে পারো, এখন আমি তোমাদের কোশ্চেনগুলো পড়বো। সব পড়ানো হবে, তোমাদের অন্য যারা ভাইয়াপুরা আছে তারাও পড়াবে ওগুলো, ঠিক আছে? হ্যাঁ, জুতা আবিষ্কারে সিকিউর ইউ দিব। পিডিএফ এই লাইব্রেরি কমেন্টে দেওয়া থাকবে। হ্যাঁ, লাইভের শেষে পেয়ে যাবা। হ্যাঁ, নাটক উপন্যাস সবকিছু থেকে বলবো, নাটক থেকে বলবে তোমাদের তানভীর ভাইয়া, আর উপন্যাসটা বলবো আমি। তোমাদের যদি সাহিত্যের রূপ ও রীতি নিয়ে বেশি প্রবলেম হয় তাহলে তোমরা একটা কাজ করতে পারো, আমাদের এসএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা সাহিত্যের রূপ ও রীতির যে হচ্ছে তোমার ওয়ান শট ক্লাসটা দেওয়া আছে সেটা একবার দেখে ফেলতে পারো, একদম তোমার এ টু জেড কভার হয়ে যাবে।
এমসিকিউ আমরা ক্লাসে প্র্যাকটিস করব, তোমাদের প্র্যাকটিস শীট দিয়ে দিয়েছি না, তোমাদের কিন্তু প্র্যাকটিসের একটা পিডিএফ অলরেডি চলে গেছে। কারণ এখানে যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে আমরা রিভিশন দিচ্ছি, আমরা কিন্তু এটা কিন্তু নর্মাল ক্লাস না, এটা আমরা জাস্ট রিভিশন ক্লাস, সাজেশন ক্লাস, তোমাদেরকে ওয়ে দেখায় দেওয়ার ক্লাস, ঠিক আছে? স্বাধীনতায় শব্দটি আমাদের কিভাবে হলো, এটা একটু স্কিপ করতে পারো, এটা বেশি একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না আমার। যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সো বঙ্গবন্ধুর জিনিসপাতি একটু কম টম আসবেই না ধরতে গেলে। হ্যাঁ, এটা রেকর্ডেড থাকবে, হাফসা আক্তার, মিথি, এটা রেকর্ডেড থাকবে। ওকে, আমাদের এখানে আজান শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা তাহলে আবার শুরু করি। তো দেখো, কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ থেকে প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে প্রশ্ন আসতে দেখা যায়, একদমই স্কিপ করবে না, প্রত্যেকটা বোর্ডে, এই তোমরা কেউ কিন্তু স্কিপ করে যাবে না, এই কপোতাক্ষ নদ থেকে কিন্তু প্রত্যেক বোর্ডে প্রশ্ন আসতে দেখা যায়। সো তোমাদেরকে কিন্তু কি করতে হবে, এটাকে একদম ঠুটস্থ করে ফেলতে হবে। মাইকেল মধুসূদন দত্তের লেখা দেখো, দেখো প্রত্যেকটা বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছে, দেখো আমি না দেখেই বলতেছিলাম এতক্ষণ ধরে, এখন তোমাদের বিশ্বাস না হলে দেখে নাও, প্রত্যেকটা বোর্ডে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। সো এই কপোতাক্ষ নদ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, জাস্ট 3টা পয়েন্ট মনে রাখবা, জাস্ট 3টা পয়েন্ট মনে রাখবা, 3টা পয়েন্ট একটু খাতায় লিখে ফেলো, খাতায় না বইয়ের পাশে একটু ছোট করে লিখে ফেলো, এখনই লিখে ফেলো। স্বদেশ প্রেম ও মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে, এই কবিতার মাধ্যমে স্বদেশ প্রেম, মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে, কবি স্মৃতি কাতরতার আবরণ, অর্থাৎ কবি যে এই যে বিদেশে চলে গেলেন, তিনি বিদেশে যাওয়ার পর সে তার নিজের গ্রামকে, সে কপোতাক্ষ নদটাকে, সে তার যশোরের সাগরদাড়ির যে গ্রামটা, সেই জিনিসগুলোকে সে কিন্তু খুব মিস করতেছিল। তো এই যে স্মৃতি কাতরতা মানে কি, মিস করা, যে সে তার এই গ্রামীণ জীবনটাকে মিস করতেছিল, এই সব কিছু নিয়ে কিন্তু সে কি করেছে, এই কবিতাটার মধ্যে ফুটিয়ে তুলেছে। কবির মিনতি, কপোতাক্ষ তথা বাঙালি যেন কি তাকে ভুলে না যায়। তো বাঙালি জন মানে হচ্ছে বাঙালি মানুষজন আর কি, যেন তাকে ভুলে না যায়, অর্থাৎ কবি লাস্ট পর্যায়ে দেখা গেছে যে তিনি মিনতি প্রকাশ করেছে বা মিনতি জানিয়েছে যে বাঙালি মানুষজন যেন তাকে ভুলে না যায়, যদিও সে দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছে, বাট সে তার দেশকে এখনো ভালোবাসে এবং বাঙালিরা যেন তাকে ভুলে না যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। জাস্ট এই 3টা পয়েন্ট তোমরা কি করবা, এই 3টা পয়েন্ট তোমরা সুন্দর করে বইয়ের পাশে লিখে ফেলো, এই 3টা পয়েন্ট থেকে তোমরা কিন্তু যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবা। তারপরে চলো আমরা চলে যাই আমাদের নেক্সট। দেখো এখানে আমি এই যে সনেটে অষ্টকে কি বলা হয়ে থাকে, কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিনবিন্যাস কি কি, এইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এগুলো ডিটেলসে তোমরা পড়বা। এখানে কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? এবং দেখো সিকিউ প্রশ্নতেও গ ঘ দিয়ে দিয়েছি। তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে তুমি জাস্ট নিজেকে যাচাই করো যে তোমার এই চ্যাপ্টার সম্পর্কে তোমার ধারণা আছে কিনা। তো এইখানে যে একটা দুইটা করে সিকিউ দেওয়া আছে, এগুলো যদি নিজেরা ট্রাই করে যদি দেখো মূল কথাটা তুমি বের করতে পারছো, তার মানে তোমার 100% কি প্রিপারেশন ডান হয়ে গেছে। তারপরে চলো আমরা চলে যাব আমাদের জীবন সঙ্গীত, জীবনের গান। জীবনের গান কি? আমাদের জীবনের গান হচ্ছে এই যে আমাদের এই ধরাবাঁধা যে নিয়ম, সেটার বাইরে গিয়ে আমরা কি ভালো কাজ করে কর্মফলের মাধ্যমে আমরা এই দুনিয়াতে কিন্তু বেঁচে থাকতে পারি। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু এই জীবন সঙ্গীত আলোচনা করেছে, এবং দেখো এই জীবন সঙ্গীত কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেক বোর্ডে কিন্তু প্রশ্ন এসে থাকে। তারপরে দেখো এই জীবন সঙ্গীতের যে কয়টা পয়েন্ট তোমাদেরকে আমি দাগিয়ে দিব, সে পয়েন্টগুলো একটু দেখো। কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে জগতের স্মরণীয় এবং বরণীয় হয়ে জীবনকে সার্থক করে গড়ে তোলা, অর্থাৎ আমরা মরে যাই, আমরা মানুষ কিন্তু কি হই, মরে যাই, কিন্তু আমাদের কাজগুলো বেঁচে থাকে না সারা জীবন এই পৃথিবীতে। আমরা মরে যাই, কিন্তু ভালো কাজ করে গেলে কিন্তু মানুষ কোনো না কোনো সময় বলে আরে ও তো মরে গেছে, কিন্তু ও একটা ভালো কাজ করে গেছে। অর্থাৎ কর্মফলের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, কর্মফলের মাধ্যমে আমরা এই দেশে মানে এই বিশ্বের মধ্যে স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারি। মানব জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি, অর্থাৎ মানব জীবনের প্রকৃত অর্থই হচ্ছে কি আমরা কর্মের মাধ্যমে এই জীবনটাকে বাঁচায় রাখবো। শুধুমাত্র টাকা পয়সা কামাইয়ে খেয়ে দিয়ে বিন্দাস লাইফ কাটাইয়ে চলে যাব না, এটা আমাদের জীবনের লক্ষ্য না। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কর্মফলের মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে, এবং যেটা পাচ্ছি সেটার মাধ্যমেই এই সন্তুষ্ট থেকে এই যে জগৎটা, এই সংসার জগৎটাতে যুদ্ধ করে টিকে থেকে আমরা যখন মরতে পারবো, তখনই কিন্তু আমাদের জীবনটা সফল হবে।
ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে পরিশ্রম করা, সাফল্যের প্রয়োজনীয়তা ও সেই সাফল্য অর্জনের উপায়, এবং আমরা কিভাবে সাফল্য অর্জন করতে পারি, এবং সেটা আসলে জীবনের সাফল্য বলতে কি বোঝায় সেটাই আমরা অনেকে বুঝি না। আমরা সাফল্য বলতে বুঝি টাকা পয়সা কামানো, বাড়ি গাড়ি করা, এগুলোই সফলতা না। কিন্তু তুমি তোমার কাজে তখনই সফল হতে পারবা যখন তুমি সৎ থাকবা, তুমি যখন তোমার কাজের প্রতি নিষ্ঠাবান হবা, তখনই কিন্তু তুমি কি হইতে পারবা, সফল হইতে পারবা। তাহলে সেক্ষেত্রে এই কয়টা পয়েন্ট তোমরা জাস্ট মনে রাখবা, এখান থেকে কিন্তু যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবা। ওকে, আচ্ছা মিস জুতা আবিষ্কার আছে ঢাকা বোর্ডে? এটা জুতা আবিষ্কার যখন আমরা পড়বো তখন দেখি, আমরা এখন যে টপিকটা পড়তেছি সেটা নিয়ে আলোচনা করি, তারপর জুতা আবিষ্কারে যখন যাব তখন তো তোমরা দেখতেই পাবা যে ঢাকা বোর্ডের মধ্যে আসছে কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক সেম ভাবে এখন দেখো এখান থেকে আমরা এখন চলে যাব জুতা আবিষ্কারে। দেখো ও জুতা আবিষ্কার নিয়ে প্রশ্ন করছে, অলরেডি জুতা আবিষ্কারে চলে আসছে, এবং এই জুতা আবিষ্কার খুব ফানি একটা কবিতা আমরা দেখি। তো এই জুতা আবিষ্কারে দেখো যে তোমার 2023 এবং 22-এ এটা সিলেবাসেই ছিল না, তো 20 সালে এবং 19 সালে এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে, বাট 24-এ তেমন কোনো প্রশ্ন আসে নাই জুতা আবিষ্কার থেকে। তো জুতা আবিষ্কার থেকে সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন না আসতে পারে, কিন্তু এমসিকিউ প্রশ্ন চলে আসবে। আর যদিও সৃজনশীল প্রশ্ন চলে আসে, জাস্ট এই 3টা পয়েন্ট মনে রাখবা আর নিজের মতো করে লিখে দিবা যে যিনি যে বিষয়ে দক্ষ কেবল তিনিই সংশ্লিষ্ট সমস্যার সমাধান দিতে পারে, অর্থাৎ যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে সমাধান দিতে পারবে। যেমন ধুলাবালি থেকে বাঁচতে হলে আমাদেরকে জুতা পরতে হবে, তো এটা একমাত্র মুচিই কিন্তু এই মানে প্রবলেমটা সলভ করাই দিছিল, তাই না? এখন রাজা বাদশাহ মন্ত্রী মশাই সবাই এমন ভাবে লেগে পড়ছিল যে এই ধুলা কিভাবে নিবারণ করা যায়, কিন্তু দেখা গেছে শেষ পর্যন্ত হচ্ছে তোমার কে সেই সমস্যাটা সমাধান করলো, এই সমস্যাটার সমাধান কিন্তু সর্বশেষ করেছিল একজন মুচি। তো এটাই বলতেছে যে যে বিষয়ে দক্ষ আসলে সেই কি সংশ্লিষ্ট সমস্যার সমাধান দিতে পারে। গবুরায় এবং মুচি কুলপতির কথা বলা হয়েছে, এই গবুরায় কিভাবে হচ্ছে এক একটা মানে পদ্ধতির কথা বলতেছিল, আর তার একটা পদ্ধতিও কিন্তু সেখানে কাজে লাগায় নাই এই ধুলাবালি পরিষ্কার করার জন্য। এবং শেষ কিন্তু আমরা মুচি কুলপতিকে দেখি যে হচ্ছে জুতা আবিষ্কারের মাধ্যমে রাজার পায়ে ধুলা লাগা থেকে সে কি রাজাকে রক্ষা করে, সাধারণ মানুষের মাধ্যমে সমস্যা সমাধান। আমরা অনেক সময় মনে করি যে এই প্রবলেমটা হয়তো একজন জজের কাছে, একজন ব্যারিস্টারের কাছে, একজন ডাক্তারের কাছে নিলে সে সমাধান করতে পারবে, কিন্তু এমনও হতে পারে একটা সাধারণ মানুষ তোমার একটা বড় প্রবলেমের সমাধান সে দিয়ে দিল, তাহলে সাধারণ মানুষদের মধ্য থেকেও কিন্তু আমরা সমাধান পেতে পারি। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। জাস্ট এই তিনটা পয়েন্ট মনে রাখলে কিন্তু এখান থেকে যদিও সৃজনশীল প্রশ্ন চলে আসে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? ওকে, তারপরে চলো এখানে অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্ন এবং সিকিউ দেওয়া আছে। সিকিউ গুলো দেওয়ার একটাই কারণ তোমাদেরকে বলতেছি, তোমরা জাস্ট নিজেদেরকে যাচাই করার জন্য যে আচ্ছা আমি যে পয়েন্টগুলো দেখলাম সেই পয়েন্টগুলোর আওতায় দেখি তো এই সৃজনশীল প্রশ্নগুলো আমি অ্যান্সার করতে পারি কিনা। এটা যদি তোমরা করতে পারো তাহলে তোমার প্রিপারেশন কিন্তু আলহামদুলিল্লাহ ধরে নেওয়া যাবে ভালো। আর যদি না পারো তার মানে খারাপ না, তাহলে তুমি বের করে নাও, অবশ্যই বের করে নাও, নিজে নিজে অ্যানালাইসিস করো, তাই না? তারপরে চলো ঝর্ণার গানে চলে যাই। ঝর্ণার গান খুব সুন্দর একটা কবিতা, এবং এখান থেকে হচ্ছে সৃজনশীল প্রশ্ন বেশি একটা আসে না, কিন্তু দেখা যায় যে তোমার এমসিকিউ প্রশ্ন চলে আসে। তো সৃজনশীল প্রশ্ন যদি আসে তাহলে এখানে আমরা জাস্ট দুইটা পয়েন্ট মনে রাখবো যে এখানে ঝর্ণার চঞ্চলতা, তার চলার যে গতি, তার হচ্ছে ধ্বনি মাধুর্যতা, তারপরে শিথিল পাথরের বুকে তার যে পদচিহ্ন রাখা, এই সৌন্দর্যগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং ঝর্ণার মানুষের কল্যাণ সাধন প্রয়োজন মেটানোর কথা বলা হয়েছে, এবং ঝর্ণার পানি দিয়ে আমরা কিভাবে আমাদের প্রয়োজন মেটাচ্ছি, এবং সে সৌন্দর্য পিপাসু মানুষের প্রতি সে আহ্বান জানিয়েছে যে শুধুমাত্র তাকে ব্যবহার করে তার প্রতি তার কোনো ভালোবাসা নাই, যে শুধুমাত্র তার সৌন্দর্য দেখার জন্য ছুটে আসে তাদের প্রতি তার একটা অন্যরকম ভালো লাগা থাকে। সেই দিকগুলো নিয়ে কিন্তু এই কবিতায় আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আরে টেনশন নেওয়ার কিচ্ছু নাই, এরকম আমরা অনেক টেনশন করছি। যদিও এসএসসি পরীক্ষার আগে আমি হচ্ছে মোটামুটি বাংলাটা আমি খুব বানায়া লেখার ক্ষেত্রে খুব ভালো ছিলাম, মানে খুব বানায়া লিখতে পারতাম আর কি, মানে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক না। সো আমার এই জন্য টেনশন হইতো না। আমি ক খ প্রশ্ন বেশি পড়তাম, ক খ প্রশ্নগুলো বেশি পরিমাণে আমি পড়তাম, আর এই যে জাস্ট এরকম পয়েন্ট করে করে কয়েকটা পয়েন্ট মনে রাখতাম, তাহলে গ ঘ এর অ্যান্সারটা করে ফেলতে পারতাম। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার মতো ক খ প্রশ্নগুলো একটু বেশি করে তোমরা দেখে যাবা, এবং গ ঘর জন্য এই জাস্ট পয়েন্টগুলো দেখবা, তাহলে একদম নিশ্চিন্ত। আর টেনশন করলে এমনি সব ভুলে যাবা, টেনশন করা যাবে না। এই যে আমি কিন্তু একটু আগে পরীক্ষা দিয়ে আসছি, আমার ভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, বিশ্বাস করো একদম
টেনশন নেই পরীক্ষার হলে গিয়ে ধুমায় পরীক্ষা দিয়ে চলে আসছে, কোনো টেনশন না। টেনশন যত নিবা তত কিন্তু তোমার পরীক্ষা খারাপ হবে, টেনশন নেওয়া যাবে না। যদিও তোমরা এখনো ছোট ছোট বাচ্চা, তোমরা একটু পরে আরো বড় হবার, টেনশন আস্তে আস্তে কমতে থাকবে, বাট টেনশন নিও না, রিল্যাক্স, যতটা রিল্যাক্স থাকবা ততটাই কিন্তু তোমার জন্য কি সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, তারপরে এই যে জ্ঞানমূলক কিছু প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং আমরা সিকিউ প্রশ্নও দেখব, এবং তার সাথে সাথে আমরা চলে যাব আমার মোটামুটি আমার পার্টের মধ্যে আমি তোমাদেরকে যে কয়টা গদ্য এবং পদ্য দেখা দিতে চাইছি সেটা শেষ করলাম। একটু পরে তাসমি আপু আসবে, এবং তার আগে আমরা একটু কাকতাড়ুয়াটা দেখে নিব, ঠিক আছে? তাসমি আপু তারপরের পার্টগুলো থেকে আবার শুরু করবে। তো আমরা কাকতাড়ুয়া থেকে কি কি পড়বো তোমাদেরকে একটু আমি জাস্ট হিন্টস দিব। কাকতাড়ুয়া তো পুরোটা পড়া দিতে পারবো না, এটা বিশাল বড় একটা উপন্যাস। এখানে জাস্ট প্রত্যেকটা চরিত্র সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। প্রথমত যেটা করতে হবে, একদম আমাদের যে মেইন বইটা আছে না, আমাদের মেইন বইয়ের যে প্রথম যে 3 থেকে 4টা পেজ থাকে না, এই 3 থেকে 4টা পেজের মধ্যে দেখবা যে নাটক উপন্যাস কাকে বলে, বিখ্যাত উপন্যাস, হ্যাঁ উপন্যাসের কয়টা ভাগ আছে, এই কথাগুলো কিন্তু বলা হয়েছে। এখান থেকে কিন্তু যে কোনো একটা এমসিকিউ কিন্তু তোমরা পাবা। তাহলে এই পার্টটা কিন্তু প্রথম যে 3 থেকে 4টা পেজ আছে সবচেয়ে ভালো করে পড়বা। তারপরে দেখো কাকতাড়ুয়ার যে চরিত্রগুলো আছে না, বুধার সাথে সাথে আরো অনেক চরিত্র আছে, তাই না? কারা কারা এসেছিল, কে তার আত্মীয় ছিল, কাদের সাথে সে মিশতো, তার কোন কোন বান্ধবী ছিল, এবং কোন কোন মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্ক ভালো ছিল, এবং একজন রাজাকারও ছিল। প্রত্যেকটা চরিত্র সম্পর্কে তোমার ফুললি ধারণা থাকতে হবে যে এই চরিত্রের এই কাজ, এই কাজটা করছিল, এই কাজটা করছিল। তুমি জাস্ট চরিত্রটা মনে রাখলে কিন্তু এখান থেকে তুমি কি সিকিউ অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? এটা মনে রাখবা। চরিত্র বিশ্লেষণ করার পর তুমি হচ্ছে ক খ প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা, ক খ প্রশ্ন পড়বা। আর এমসিকিউর জন্য বিগত বছরের প্রশ্নগুলো একটু দেবা, বিগত 5 বছরের একটু প্রশ্নগুলো তোমরা দেখে যাবা। তাইলে কিন্তু 5 থেকে 10 বছরের প্রশ্ন দেখলে কিন্তু তোমরা বুঝবা যে এখান থেকে ইজি, এবং আমি দেখেছি তোমাদের বিগত বছরের প্রশ্ন খুবই সহজ প্রশ্ন আসে কাকতাড়ুয়া থেকে। তো এটা নিয়ে কোনো প্যারাই নিবা না তোমরা, দেখো। আর কাকতাড়ুয়া থেকে প্রত্যেক বোর্ডের প্রত্যেকবারই প্রশ্ন আসে, এবং এখান থেকে চাইলে তোমরা 2টা কোশ্চেনে অ্যান্সার করতে পারবা যদি এটা নিয়ে। দেখো কাকতাড়ুয়া তোমাদের জন্য, কাকতাড়ুয়া এবং বহিঃপীর এমন 2টা চ্যাপ্টার যে তোমরা এখান থেকে মাস্ট কমন পাবা। তার মানে কি সহপাঠীর দিকে তোমাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে, যেহেতু তোমরা 100% এখান থেকে কমন পাবা। তো দেখো এটার যে সিকিউ, সেক্ষেত্রে আমরা জাস্ট কয়টা পয়েন্ট মনে রাখবো যে এখানে মুক্তিযুদ্ধের যে পটভূমি, এই যে আমাদের কাকতাড়ুয়া উপন্যাসটা আছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে আলোচনা করা। পটভূমি মানে কি, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়কার যে চিত্রটা সেটা নিয়ে কিন্তু এই উপন্যাসটা লেখা হয়েছে। গ্রামের অবহেলিত প্রান্তিক কিশোরের স্বাধীনতা সংগ্রামের গল্প। একজন গ্রামের অবহেলিত, মানে একদম খুবই সাধারণ একটা ছেলে থেকে সে কিভাবে একজন মুক্তিযোদ্ধা হয়ে উঠলো, সেই বুধার কাহিনী কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। বুধার মুক্তিযুদ্ধে তার অবদান, এবং শত্রুদের ধ্বংস করা এবং চূড়ান্ত বিজয় কিভাবে অর্জিত হয়েছিল, এবং শত্রুদেরকে সে কিভাবে মোকাবেলা করেছিল। সে একটা বোম ফালায় আসছিল মিলিটারি ক্যাম্পের মধ্যে, এবং সেটার মাধ্যমে চূড়ান্ত বিজয়টাকে নিশ্চিত করা হয়েছিল। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এবং দেখবা এই 4টা পয়েন্টের মধ্যে তুমি একটা না একটা সৃজনশীল পাবাই পাবা, আমি 100% তোমাকে কিন্তু গ্যারান্টি দিতে পারবো, ঠিক আছে? তাহলে বলো, এই যে কয়টা চ্যাপ্টার আপু পড়ালাম, তোমাদের গদ্য, পদ্য এবং হচ্ছে তোমাদের উপন্যাস, এখান থেকে তোমাদের কারো কি আর কোনো কোশ্চেন আছে? জাস্ট 1 মিনিট টাইম দিলাম, তোমরা তোমাদের কোশ্চেনগুলো জানাও। আর কারো কোশ্চেন যদি আমি স্কিপ করে যাই, অবশ্যই তোমরা সেগুলো কি করবা, আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করতে পারবা যে আপু এটা কি হবে, ওটা কি হবে। এবং আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা যারা আমাকে মেনশন দিয়ে তোমরা হচ্ছে তোমাদের প্রবলেমগুলো জানাচ্ছ, ঠিক আছে? তো আমরা কিন্তু নেক্সট আস্তে আস্তে চলে যাব। এখানে দেখো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এবং হচ্ছে তোমার এই যে লোহার টুপি বলতে কি বোঝায়, লোহার টুপি কি মানুষের মগজ খায়, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক প্রশ্ন। এটা কিন্তু তোমাদেরকে এইভাবে কি করতে হবে, বোর্ডের বিগত বছরের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। তারপরে সিকিউ গুলো মোটামুটি তোমরা দেখবা, এখানে আমরা কিছু সিকিউ তোমাদের দিয়ে দিয়েছি। এখন তোমাদের মাঝে চলে আসবে তোমাদের তাসমি আপু, এবং তাসমি আপু আসার আগে আমি একটু তোমাদের কোশ্চেন গুলো দেখে নিই। যে বহিঃপীর পারো না, বহিঃপীর নিয়ে আলোচনা করবে তোমাদের তানভীর ভাইয়া, একটু পরেই চলে আসবে। এমসিকিউ নিয়ে সমস্যা হচ্ছে, প্রায় সমার্থক অপশন। আচ্ছা, এমসিকিউর যে প্রবলেমটা, এটা একদম জাস্ট বাদ দেওয়ার কিছু অপশন রাখবা, যে কোন 2টা অপশন তোমার প্রশ্নের সাথে একদমই মিলছে না। 4টা অপশন থাকে না,
কোন দুইটা অপশন তোমার প্রশ্নের সাথে একদমই মিলছে না, এটা কাইটা দিবা, কাইটা বাকি দুইটা অপশনের মধ্যে তুমি কম্পেয়ার করে করে অ্যান্সার করবা। এইভাবে যদি তুমি বাদ দেওয়ার এই প্র্যাকটিসটা নিজের মধ্যে করতে পারো, তাহলে দেখবা কনফিউশন খুব সহজেই কিন্তু কি হয়ে যায়, ডিলিট হয়ে যায়। সব বিষয় পড়ান না, আমরা হচ্ছে শুধু বাংলা পড়াই। ৭১ এর দিনগুলো এটি কি আসে? ৭১ এর দিনগুলোই ইম্পর্টেন্ট আছে, কারণ এটা মুক্তিযুদ্ধ রিলেটেড, এটা কিন্তু বঙ্গবন্ধু রিলেটেড না, এটা মুক্তিযুদ্ধ রিলেটেড আছে। এবং মুক্তিযুদ্ধ রিলেটেড একটা প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবা, সেটা কবিতা হোক, সেটা গল্প হোক, সেটা যেখান থেকে হোক, যুদ্ধের রিলেটেড কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবা। সেই জন্য ৭১ এর দিনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুভায় সমস্যা হলে আমাদের এসিএস ফিউচার স্কুলে ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা হচ্ছে কি করো, তোমাদের যে ওয়ান শট ক্লাস আছে সেগুলো করে ফেলো। যেই চ্যাপ্টারের সমস্যা সেই চ্যাপ্টারে ওয়ান শট করে ফেলবা, একদম প্রবলেম ডান। এবং পরীক্ষায় 100 এ কমন পাবা, সেটা নিশ্চয়তা আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে, তার মানে মোটামুটি কোশ্চেনগুলো আমি দেখলাম। যদি এরকম বেশি কোশ্চেন আমরা পেয়ে থাকি আমি অ্যান্সার করে দিব। এখন আমরা দেখে নিবা তোমাদের সবার প্রিয় তাসমিয়া আপুকে, এবং সে তোমাদের বাকি চ্যাপ্টারগুলো সুন্দর করে তোমাদের সামনে ফুটিয়ে তুলবে। ওকে, চলে আসো তাসমিয়া। হ্যালো হ্যালো গাইস, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন তোমাদের কাছে আসতে পারবো। 1 মিনিট দাঁড়াও, আমি একটু মাইকটা সেট করে আসি। হ্যাঁ, হ্যাঁ, নিম গাছ নিয়েও বলবো, সাহসী জননী বাংলা ইম্পর্টেন্ট নাকি। আমরা তো প্রত্যেকটাই হচ্ছে আমরা ওই যে বোর্ডের অ্যানালাইসিসটা দেখবো না, বোর্ডের অ্যানালাইসিসটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট। তা আমি একটা প্রশ্ন বারবার দেখতেছিলাম যে আপু পদ্য আকারে যে উদ্দীপক গুলা থাকে সেই উদ্দীপক গুলা বুঝতে আমাদের কষ্ট হয়। এখন দেখো আমরা যে তোমাদের সিকিউ ট্রিক্স গুলা দিচ্ছি বা একটা চ্যাপ্টার থেকে কি কি ধরনের সৃজনশীল আসতে পারে সেগুলা কিন্তু মানে তুমি এমন হইতে পারে যে তোমার উদ্দীপকটা নতুন, হ্যাঁ উদ্দীপকটা হচ্ছে এই যেমন আমরা দেখলাম যে কিছু একদম নতুন জিনিস নিয়ে লেটেস্ট গান নিয়ে উদ্দীপক হচ্ছে, হ্যাঁ কিন্তু আনসারটা কিন্তু সেম। হ্যাঁ, আমি সেটার আনসারে কি বলবো, কোন টপিক থেকে বা কোন কোন কোর বিষয়গুলো থেকে কোয়েশ্চেন গুলো আসতেছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাই তোমরা যদি এই ব্যাপারগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের যে একটা চ্যাপ্টার থেকে আমরা যখন বলতেছি যে এই চ্যাপ্টারের মূল বিষয়গুলো হচ্ছে এইটা এটা, তারপরে হচ্ছে এই চ্যাপ্টার থেকে এই জায়গা থেকে সৃজনশীল আসে। সিকিউ ট্রিক্স মানে কি, যে এইখানে কোন টপিক থেকে সৃজনশীলটা আসবে। তো কোন টপিক থেকে সৃজনশীল আসবে এটা যদি তুমি জানার থাকে, তখন কিন্তু তুমি একটা উদ্দীপক দেখলে তুমি নিজে ওইটাকে কোরিলেট করতে পারবা। একটা দুইটা লাইন তো বুঝবাই, তাই না? আমরা সবাই তো বাংলা পড়তে পারি, আমরা বাঙালি, তাই না? তো বাংলা কবিতা দেখে, বাংলা ভাষায় লেখা দেখে আমরা তো বুঝবো, একদম কিছু না কিছু তো বুঝবো। আর আমাদের যদি আগে থেকে একটা আইডিয়া থাকে যে এখান থেকে এই রকমের জিনিস আসতে পারে, তখন কিন্তু আমাদের জন্য ব্যাপারটা আর এত কঠিন থাকবে না। আর হচ্ছে আর 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 কি, আর কিছু না, আর পড়া শুরু করে দিই আমরা, ঠিক আছে? তো আমি এখন কি দিয়ে শুরু করবো? স্লাইড চেঞ্জারটা কোথায় আপু? আমরা শুরু করব হচ্ছে মাটির ভেপু এই গল্পটা দিয়ে। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে এখানে কোথা থেকে কেমন প্রশ্ন আসে। হ্যাঁ, এই দেখো, এটাও কিন্তু কুমিল্লা বোর্ডের জন্য বেশি ইম্পর্টেন্ট। যে কুমিল্লা বোর্ডে এখানে 3টা কোয়েশ্চেন আসছে, বরিশাল বোর্ডেও এখান থেকে 3টা কোয়েশ্চেন আসছে। এই দেখো, রাজশাহী বোর্ডে কিন্তু এখান থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই। এখন তার মানে কি আমরা বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দিব না, ঠিক আছে? আমাদের এখন পড়া তো এত কঠিন না, এটা তো ম্যাথ না, তাই না? যে তোমার অনেক খাতায় লিখে 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 করতে হবে, এটা তো কঠিন কিছু না, তাই না? তোমরা এতদিন পড়ছো, এখনো একটু দেখতেছো। তো এই যে কোনোটা একদম বাদ দিব এই মেন্টালিটি নিয়ে এক্সাম হলে যাবা না যে এটা একদম বাদ। কারণ যদি এমন হয় যে কোনো একটা কোয়েশ্চেন হয়তো পারতেছো না, বা তুমি হয়তো কোনো একটা জ্ঞানমূলক পারতেছো না, হ্যাঁ, কিন্তু তুমি জ্ঞানমূলকটা এমন চাচ্ছ না যে তুমি জ্ঞানমূলক না পেরে একটা সৃজনশীল আনসার করে আসবা, তো তখন তো তোমার একটু কম পারা চ্যাপ্টার গুলা থেকে আনসার করতে হবে। তাই এরকম মাইন্ডসেট নিয়ে যাওয়ার দরকার নেই যে একদম বাদ দিয়ে দিব। হ্যাঁ, তো যেখানে আমরা দেখবো বেশি আসছে সেগুলো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে এমসিকিউর জন্য আরো বেশি গুরুত্ব দিয়ে পড়বো, আর যেগুলো একটু কম আসছে ওগুলো আমরা ছেড়ে দিব না, ঠিক আছে? তাহলে তোমরা দেখে নিলে যে যে বোর্ডে আসো, দেখেই তো বোঝা যাইতেছে কোন বোর্ডের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। এবার আমরা এই গল্পটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, যে মাটির ভেপু গল্পটাতে আমরা মূলত কি রকম গল্পটা, বা আমরা এই গল্পের মধ্যে কি আছে, যারা হয়তো অনেকদিন পড়ো নাই, ভুলে গেছো, তাদেরকে একটু মনে করাই দিই। এই গল্পে আমরা দুইটা মূল চরিত্র দেখতে পাই। একটা হচ্ছে আমাদের অপু, আরেকজন হচ্ছে দুর্গা। অপু আর দুর্গার মধ্যে সম্পর্ক কি? অপু আর দুর্গা হচ্ছে ভাই বোন। হ্যাঁ, আর ওদের মা আছেন, ওদের মায়ের নাম কি? ওদের মায়ের নাম হচ্ছে সর্বজয়া। আর ওদের বাবার নাম কি? ওদের বাবার নাম হচ্ছে হরিহর, ঠিক আছে? এনারা হচ্ছেন আমাদের মূল চরিত্ররা। তো আমরা দুর্গাকে কেমন চরিত্র দেখতে পাই? খুবই দুরন্ত একটা চরিত্র। সে হচ্ছে মাইক হাতে নিব। আচ্ছা,
সে হচ্ছে মাঠে মাঠে ঘুরে বেড়ায়, সে হচ্ছে ঘরে থাকে না, তার মা তার উপর আরো রেগে থাকে যে কেন সে ঘরে থাকে না। তার মধ্যে আমরা একটা দুরন্ত শৈশবের, দুরন্ত কৈশোরের একটা চিত্র দেখতে পাই। তারপরে হচ্ছে অপুর মধ্যেও অনেকটা সিমিলার, যদিও সে তার দিদির মতো এতটা দুরন্ত না, কিন্তু তার মধ্যেও আমরা এরকম শৈশব কৈশোরের একটা চিত্র দেখতে পাই যে তারা ভাই বোন একসাথে হচ্ছে আম খাচ্ছে, তারপরে হচ্ছে মা কখন মারবে, মা কখন বকবে সেটার ভয়ে ভয়ে থাকছে, এরকম একটা চিত্র আমরা দেখতে পাই। তারপর তাদের সংসারে তাদের মায়ের কিরকম চিত্র আমরা দেখতে পাই, যে গ্রামাঞ্চলের একদম চিরন্তন স্নেহময়ী মায়ের যে একটা চিত্র আমরা জেনে আসছি, দেখে আসছি সাহিত্য উপন্যাসে বা আমাদের নিজেদের জীবনেও, সেরকমই একজন মা হচ্ছেন সর্বজয়া, যে তাদের সংসারে অভাব, তারপর তিনি তার সন্তানদেরকে ভালোবাসছেন, তাদের খেয়াল রাখছেন, একইভাবে তাদের শাসনও করছেন। এই ব্যাপারগুলা আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, তো এখন এখান থেকে সৃজনশীলে কোন কোন টপিক আসার মতো আছে, তো এগুলা নিয়ে আমরা একটু দেখি। যে গ্রামীণ জীবনের প্রকৃতি ঘনিষ্ঠ দুই সহোদরের শৈশব স্মৃতির জীবনালেখা। এই যে এই মাত্র আমি যেটা বললাম ওইটাই এখানে একটু সুন্দর ভাষায় বলা হয়েছে, আর কিচ্ছু না। হ্যাঁ, যে গ্রামীণ জীবনে আমরা দুইজন ভাই বোনের জীবনের চিত্রটা এখানে দেখতে পাই। তারপর আর কি দেখতে পাই আমরা, দুরন্ত শৈশব, চঞ্চলতা, তারপরে দারিদ্র্যের করুণ দৃশ্য। এই যে এই দুইটাকে আমরা বলতে পারি যে একটা সুন্দর দিক। হ্যাঁ, এই দুইটার উদ্দীপকটা হয়তো সিমিলার হবে, যে কোনো একটা চরিত্র থাকবে যে হচ্ছে একটা দুরন্ত শৈশব কাটাচ্ছে, হয়তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অথবা এরকম থাকতে পারে যে কোনো একটা মেয়েকে বা কোনো একটা ছেলেকে হয়তো কাজের জন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন আমাদের প্রশ্নে কি যাবে, যে ওর সাথে আমাদের আমাটি ভেপু গল্পের অপু দুর্গার অমিল কোথায়, বৈসাদৃশ্য কোথায়, তাই না? যখন অপোজিট একটা চিত্র দেখাবে তখন। আর যদি এরকমই একটা সিমিলার গ্রামীণ চিত্র দেখায় তখন আমাদের কি লিখতে হবে, তখন আমাদের সাদৃশ্যটা লিখতে হবে। এখন আবিদ আপু বারবার কি একটা কথা বলে গেছেন, যে সাদৃশ্য রয়েছে, সাদৃশ্য নিচে লেখা হলো। এইসব কথা মনে করবা খাতায় লেখা একদম ব্যান্ড, নিষিদ্ধ। ঠিক আছে, একদম নিষিদ্ধ, লেখাই যাবে না। খাতায় কি লিখবা, মূল সাদৃশ্যটা কি, মূল বৈসাদৃশ্যটা কি, এইটা লিখবা। ওকে, তারপরে আসো আর যে দুইটা পয়েন্টার, এই দুইটা পয়েন্টারকে আমরা মনে করো একটা গ্রুপে ফেলতে পারি, যে দারিদ্র্যের করুণ দৃশ্য। হ্যাঁ, আমরা দেখতে পাই। তো উদ্দীপকে কিরকম থাকবে, উদ্দীপকে এরকম একটা চিত্রই হয়তো ফুটিয়ে তোলা হবে। তারপর সর্বজয়া মানে তাদের যে মায়ের চরিত্র, তার দারিদ্র্য, তার সাংসারিক নিপুণতা, তার সন্তানের প্রতি ভালোবাসা। তো এই ধরনের যে কোনো টপিক থেকে কিন্তু আমাদের উদ্দীপকে আমরা, দেখো এখন আমরা জানি যে এখানে এই টপিকগুলো আছে, তো আমরা একটা উদ্দীপক দেখলে এটা আমরা রিলেট করতে পারবো না, যে এখান থেকে তাইলে এই টপিক থেকে কোয়েশ্চেনটা আসছে, এটা তো আমরা রিলেট করতেই পারবো, তাই না? আচ্ছা, তারপরে আমরা যাই। ওকে, তাহলে আমাটির ভেপু নিয়ে আমাদের আলাপ মোটামুটি শেষ। আর এমসিকিউর জন্য তোমাদের যদি সময় থাকে তাহলে বইটা ভালো করে চোখ বুলায় নিবা, এবং প্রত্যেকটা গল্প কোন বই থেকে নেওয়া হয়েছে এইটা আমরা একটু সবাই দেখবো। ঠিক আছে, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু জ্ঞানমূলকে দিয়ে দেয়। আচ্ছা, আর হচ্ছে আপু যেটা বললো, যে আমরা হচ্ছে এমসিকিউর জন্য অবশ্যই গত 5 বছরের, অ্যাটলিস্ট গত 5 বছরের বোর্ডের কোয়েশ্চেন গুলা খুব ভালো করে সলভ করে যাব। ওকে, আচ্ছা, এরপরে আমরা আগাই। এরপর হচ্ছে আমরা নিম গাছ নিয়ে কথা বলবো। তো নিম গাছের প্রথমে অ্যানালাইসিসটা আমরা দেখে নেই। দেখো, এটা ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। রাজশাহী, যশোর, কুমিল্লা, দিনাজপুর এসব বোর্ডে তেমন একটা আসে নাই। কোথায় আসছে, সিলেট বোর্ডে এটা অনেকবার আসছে। তারপরে চট্টগ্রাম বোর্ডেও আসছে, এবং ময়মনসিংহ বোর্ডে কিন্তু এটা 3 বার আসছে। তাইলে যেই বোর্ডের আমরা কিন্তু আমাদের বোর্ড অনুযায়ী একটু ফলো করে সেই অনুযায়ী আমাদের নিজেদের বুঝে নিতে হবে যে কোনটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আর কোনটা আমাদের জন্য একটু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার নিম গাছ গল্পটায় আমরা কি দেখতে পাই বলতো? নিম গাছ গল্পটায় আমরা এরকম দেখতে পাই না, যে প্রথমে একটা নিম গাছের বর্ণনা দেয়া হচ্ছে, যে কেউ হচ্ছে নিম গাছের পাতা ছিঁড়ে নিচ্ছে, কেউ নিম গাছের ছাল তুলে নিচ্ছে, কেউ নিম গাছের হাওয়া গায়ে লাগবে এই জন্য নিম গাছ কাটতে মানা করছে, কেউ হচ্ছে নিম গাছের পাতা বেটে খেয়ে ফেলতেছে। যে নিম গাছ থেকে এক একজন এক এক রকমের উপকার গ্রহণ করতেছে, কিন্তু কেউ নিম গাছের প্রতি কোনো খেয়াল রাখতেছে না। নিম গাছের নিচে এসে ময়লা জমে, সেটা কেউ পরিষ্কার করে না। নিম গাছকে কেউ একটু মানে তার সৌন্দর্য কেউ দেখে না, তার সৌন্দর্যের কেউ কখনো প্রশংসা করে না। তারপর কি করে, তার নিচে শান বাঁধায় দেয় যাতে মানুষ এসে বসতে পারে, কিন্তু এতে যে তার আরো কষ্ট হয় এই ব্যাপারটা কেউ দেখে না। তারপর কি হয়, তারপর একজন লোক আসে, সে এসে অবাক দৃষ্টিতে নিম গাছের দিকে তাকিয়ে থাকে, তারপরে তার নিম গাছের খুব প্রশংসা করে, এবং নিম গাছের কি ইচ্ছে হয়, নিম গাছের ইচ্ছে হয় তার সাথে চলে যেতে। কিন্তু কেন যেতে পারে না, কারণ মাটির নিচে তার শিকড় বহুদূর পৌঁছে গেছে। তারপরে একদম লাস্ট লাইনে আমাদের কি বলা হয়, যে ওদের বাড়ির গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক একই দশা। হ্যাঁ,
এই যে তার মানে এতক্ষণ নিম গাছের নামে যা যা বলা হইলো এগুলা সব আসলে বলা হচ্ছিল হচ্ছে সেই গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউয়ের নামে। তার সম্পর্কে কি কি বলা হলো তাহলে, যে সে কিভাবে সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছে, সে তার সংসারে সবার কিভাবে সেবা করছে, মানে সবাই তার থেকে উপকার নিচ্ছে কিন্তু কেউ তার দিকে তাকিয়ে একবার দেখছে না। তার কিসে উপকার হবে, তার কিসে শান্তি হবে, তার কিসে আনন্দ হবে, এটা কেউ দেখে না। এবং কেউ যদি এসে কখনো তার প্রশংসা করেও, কেউ যদি এসে কখনো তাকে অন্যভাবে দেখেও, কিন্তু তবুও সে তার সাথে চলে যেতে পারবে না। কেন পারবে না? কারণ সে সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে গেছে। তাহলে এটাই আমাদের গল্পের একদম মূল কোর জিনিসটা। এবার আমরা দেখি এখানে আমাদের সৃজনশীল কেমন কেমন আসতে পারে। যে এই যে নিম গাছ দিয়ে নারীর অপরিসীম আত্মত্যাগকে বোঝানো হয়েছে এই গল্পে। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের মূল ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা আমরা যদি ভালো করে বুঝে রাখি তাইলে কিন্তু হচ্ছে আমরা সৃজনশীল আনসার করতে পারবো। এবং আমার কাছে মনে হয় এই পয়েন্টারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা, যে আমাদের এই বউয়ের প্রতি অবহেলা এবং বউ যে সংসারের মায়াজালে কিভাবে আবদ্ধ হয়ে পড়েছে, আমাদের কোনো সৃজনশীল আসলে এই টপিকটা থেকে আসার সম্ভাবনাই সর্বাধিক। ঠিক আছে, যে হয়তো উদ্দীপকে এরকম কারো একজনের কথা বলা থাকবে যে কেউ হয়তো কোনো এক জায়গায় অনেক বছর কাজ করেছে, কেউ হয়তো কোথাও অনেক দিন থেকেছে, তারপরে কিন্তু সে হচ্ছে সেখানে হয়তো কোনো কিছু তার বিনিময়ে কিছুই পায় নাই, অথবা পেয়েছে। যদি পেয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে বৈসাদৃশ্য লিখবো, আর যদি না পেয়ে থাকে তাহলে আমরা সাদৃশ্য লিখবো। ঠিক আছে, আর তারপরে ঘ নাম্বারে কি থাকে, আমাদের ঘ নাম্বারে বলা হয় যে এই গল্পটার পুরোপুরি হচ্ছে ভাব প্রকাশ করতেছে নাকি, বা এর মূল ভাব পুরোপুরি ধারণ করতে পারছে নাকি, এটা কিন্তু আমাদের সেই উদ্দীপকটা দেখেই বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা এমসিকিউ হবে নাকি? এমসিকিউ আমরা তোমাদের অনেকগুলা চ্যাপ্টার না, আমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টারে 10টা করে এমসিকিউ করাই, মানে খালি এমসিকিউ করাইতে 3-4 ঘন্টা লেগে যাবে। তো এমসিকিউ তোমরা বোর্ডের এমসিকিউ গুলা খুব ভালো করে পড়ে ফেলবা, বোর্ড থেকেই ইনশাআল্লাহ তোমরা ম্যাক্সিমাম কমন পেয়ে যাবা। আচ্ছা, এরপর আমরা আরেকটু আগাই। ওকে, দেখো এখানে কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। যে নিমের হাওয়া ভালো কেটো না কারা বলে, বিজ্ঞরা বলে। তারপরে এই যে কোন গ্রন্থের অন্তর্ভুক্ত। আমি বারবার করে, আমি যখন ওয়ান শট ক্লাস নিছি, আমি যে কোনো ক্লাস নেওয়ার সময় বারবার করে এটা বলি যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা তাহলে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অদৃশ্য লোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, বনফুলের প্রকৃত নাম কি? বনফুলের প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। আর আমাদের এই নিম গাছ গল্পটা কি ধরনের গল্প? এটা একটা প্রতীকী গল্প বা রূপক গল্প। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। ঠিক আছে, আচ্ছা তারপরে এই দেখো এখানে হচ্ছে কতগুলা অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা চোখ বুলায় নিবা। এখন আমি তোমাদের এখানে একটা ছোট্ট কারেকশন করে দেই যে আমাদের খ নাম্বার কিন্তু 2 প্যারায় লিখতে হবে। ঠিক আছে, যে এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, এটা বুঝিয়ে লিখো। তো আমরা এটা লেখার জন্য কি করব, প্রথমে যে লাইনটা দেওয়া আছে এই লাইনটা তুলবো, তুলে এটা দিয়ে কি বোঝানো হয়েছে সেটা লিখবো এক কথায় এক লাইনে। তারপরে আমরা নেক্সট প্যারা থেকে এখান থেকে আবার লেখা শুরু করব। হ্যাঁ, এখানে প্যারাটা দেওয়া হয়নি, এটা টাইপিং মিস্টেক, বাট আমরা এটা অবশ্যই 2 প্যারায় লিখবো। ওকে, আচ্ছা এই যে এখানে আরো একটা অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। এক্ষেত্রেও কিন্তু আমরা সেম, আমরা প্রথম লাইন লেখার পরে সেকেন্ড লাইনটা হচ্ছে পরের প্যারা থেকে লেখা শুরু করব। হ্যাঁ, খ নাম্বার প্রশ্নটাতে আমাদের 2 প্যারা হয়, যে এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এবার চলো আমরা একটু সৃজনশীল দেখি। যে অনেকে মনে করেন যে পুরুষের উপার্জিত ধন ভোগ করে বলিয়া নারী তাহার প্রভুত্ব সহ্য করে। কথাটা অনেকাংশে ঠিক। বোধ হয় স্ত্রীজাতি প্রথমে শারীরিক শ্রমে অক্ষম হইয়া পরে উপার্জিত ধনভোগে বাধ্য হয় এবং সেই জন্য তাহাকে মস্তক নত করিতে হয়। কিন্তু এখন স্ত্রীজাতির মন পর্যন্ত দাস হওয়া দেখা যায়। যে স্থলে দরিদ্র স্ত্রীলোকেরা সূচিকর্ম বা দাসীবৃত্তি দ্বারা অর্থ উপার্জন করিয়া পতিপুত্র প্রতিপালন করে, সেখানে ওই অকর্মণ্য পুরুষেরাই স্বামী থাকে। যে কি বলছে, যে যদি নারীরা নিজেরাও কাজ করে, নিজেরাও অর্থ উপার্জন করে, তবুও প্রভু থাকে কে? তবুও প্রভু থাকে হচ্ছে তার স্বামী। আবার যিনি স্বয়ং উপার্জন না করিয়া প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী গণকে বিবাহ করেন, তিনিও তো স্ত্রীর উপর প্রভুত্ব করেন। অর্থাৎ যদি অর্থ স্ত্রীর হয় তবুও প্রভুত্ব বা ক্ষমতা বা কর্তৃত্ব কার কাছে থাকে? স্বামীর কাছে থাকে। এবং স্ত্রী তাহার কর্তৃত্বে আপত্তি করে না। ইহার কারণে যে বহুকাল হইতে নারীর হৃদয়ের উচ্চবৃত্তিগুলি অঙ্কুরে বিনষ্ট হওয়ায় নারীর অন্তর বাহির মস্তিষ্ক হৃদয় সবই দাসী হইয়া পড়িয়াছে। দেখো একটু কঠিন কঠিন মনে হইতেছে না উদ্দীপকটা? যে মানে আমি নিম গাছে পড়লাম একরকম, এখানে বলছে একরকম। হ্যাঁ, এরকম কেন হইতেছে? দেখো এখানে মূল কথাটা কি বলছে, যে আমাদের সমাজে
সাধারণত নারী পুরুষের রোলটা কিরকম ভাবে গড়ে উঠছে অনেক দিন ধরে। হ্যাঁ, এই সেম জিনিসটাই কিন্তু আমরা নিমগাছ গল্পেও দেখতে পাই যে নিমগাছ গল্পে একজন গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউয়ের কথা বলা হচ্ছে। তিনি কিন্তু একজন নারী এবং তার যে সামাজিক মর্যাদা, তার যে পারিবারিক মর্যাদা সেটার এই হাল কেন? কারণ তিনি একজন নারী, তাই তার থেকে এটা সবাই এক্সপেক্ট করে যে তিনি হচ্ছে ঘরের সব কাজ করবেন। এবং এখানে আমরা সেরকমই দেখতে পাই যে নারী যদিও বা অর্থ উপার্জন করে, তবুও কর্তৃত্ব পুরুষের হাতেই থাকে, তবুও তার অবস্থানটা নিচেই থেকে যায়। তাহলে উদ্দীপকে নিমগাছ গল্পের যে বিশেষ দিকটি উঠে এসেছে ব্যাখ্যা করো। তাহলে নিমগাছ গল্পে কোন দিকটা উঠে এসেছে? নারীর অমর্যাদার দিকটা, বা নারী যে সংসারের সব কাজ করবে, বা নারী যে সবসময় নিচে থাকবে, এই যে আশা করে মানুষ, সমাজ মানুষের থেকে, এই ব্যাপারটা এখানে ফুটে উঠেছে। উদ্দীপক ও নিমগাছ গল্পের আকাঙ্ক্ষিত বিষয় মানুষের জাগ্রত করা উক্তিটি বিশ্লেষণ করো। আকাঙ্ক্ষিত বিষয় মানুষের জাগ্রত করা মানে কি? যে মানুষকে এই বিষয়ে সচেতন করে তোলা, যে এই যে এই ব্যাপারটা যে হয়ে আসছে এত বছর ধরে, এই ব্যাপারটা ঠিক না, নারী পুরুষকে আমাদের সমান মর্যাদা দিতে হবে। এইটাই আমাদের নিমগাছ গল্পে বলার চেষ্টা করা হয়েছে এবং এইটাই আমাদের এই উদ্দীপকেও কিন্তু বলার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যাই, এখানে আরো একটা সৃজনশীল দেয়া আছে ঢাকা বোর্ড 2024 সালে, তোমরা এটা দেখে নিও। ওকে, এবার হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন। এটা কাজী নজরুল ইসলামের লেখা একটা প্রবন্ধ। দেখো, এই প্রবন্ধ থেকে কিন্তু সৃজনশীল একটু কম আসছে। আমরা নরমালি প্রবন্ধগুলো একটু ভয় পাই। আচ্ছা, পদ্য আকারে যে উদ্দীপক আসে সেগুলো ধরতে পারো না, এটা নিয়ে আমি যখন কথা বলা শুরু করছি, আমি শুরুতে এটা নিয়ে কথা বলছি যে তোমরা যদি একটু মাথায় রাখো যে সৃজনশীল গুলা কোন কোন টপিক থেকে আসবে, তখন কিন্তু আমরা উদ্দীপকটা পড়ে এটা রিলেট করতে পারবো যে আচ্ছা ঠিক আছে, তাইলে মানে এটা দিয়ে এটাই বুঝাবে। মানে আমরা যদি আনসারটা আগেই একটু আমাদের মাইন্ডে সেট করে রাখি যে আমাদের প্রশ্ন এই ব্যাপারগুলো থেকে আসতে পারে, তখন কিন্তু এটা আমাদের জন্য বোঝা ইজি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এখানে ঢাকা বোর্ডে তেমন একটা আসে নাই, রাজশাহী বোর্ডেও আসে নাই, যশোর বোর্ডে 2টা, কুমিল্লা বোর্ডে 2টা, চট্টগ্রাম বোর্ডে আসে নাই। মানে যেই বোর্ড গুলাতে হচ্ছে কোয়েশ্চেন একটু কঠিন করে না, ওগুলাতেই দেখবা হচ্ছে যেগুলো একটু রেয়ার প্রবন্ধ গল্প, ওইগুলাতে হচ্ছে প্রশ্ন, মানে ওইখান থেকে প্রশ্ন আসে হচ্ছে ওই বোর্ডগুলা, যে বোর্ডগুলো একটু বেশি প্যারা দিতে চায় স্টুডেন্টদের। তো প্রবন্ধ আমরা অনেকেই ভয় পাই, প্রবন্ধ থেকে আমরা আনসার করতে চাই না, তা আমরা একটু দেখে রাখবো, এটা নিয়ে বেশি টেনশন করার কিছু নাই। ঠিক আছে? ওকে, তো উপেক্ষিত শক্তির উদ্বোধন, এখান থেকে আমরা দেখি যে কি বলা হয়েছে, যে এখানে সৃজনশীলে কি কি আসতে পারে? সাম্যবাদী মানসিকতা। এই প্রবন্ধটাতে কিন্তু কাজী নজরুল ইসলাম এই সাম্যবাদী মানসিকতারই জয়গান গেয়েছেন। আমাদের এখানে কি বলা হয়েছে, যে আমরা যে মানুষকে নিচু চোখে দেখি, কারো একজন জন্ম পরিচয়ের কারণে, যে সে জন্মসূত্রে হয়তো একদম ধনী মানুষ না, একজন জন্মসূত্রে হচ্ছে একজন শ্রমজীবী মানুষ হয়ে জন্মাইছে, এই জন্য কি করি, এই জন্য আমরা তাকে নিচু চোখে দেখি, ছোট করে দেখি। এইটা একদমই করা যাবে না এবং এটা ঠিক না। এবং উপেক্ষিত মানে কি? উপেক্ষিত মানে হচ্ছে যাকে উপেক্ষা করা হয়, যাকে ইগনোর করা হয়। হ্যাঁ, তো এই যে সমাজে যাদের উপেক্ষা করা হয়েছে, তাদের মধ্যকার যে শক্তি আছে, সেই শক্তিটারই উদ্বোধন করা, সেই শক্তিটার উন্মোচন করাই হচ্ছে এই প্রবন্ধের মূল কথা। ঠিক আছে? বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। একটা বৈষম্যহীন রাষ্ট্র কখন প্রতিষ্ঠা হবে? যখন আমরা মানুষের মধ্যে এই ভেদাভেদটা বাদ দিব, যখন আমরা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে সমান হিসেবে দেখতে চিনবো। তাই না? যেমন মনে করো, আমরা এই যে বইয়ে কিন্তু এসব পড়া ঠিকই পড়তেছি, কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা যখন আচরণ করতে যাই একজন রিকশাওয়ালার সাথে আর একজন অফিসারের সাথে, কিন্তু আমরা সেম ভাবে কথা বলি না। কিন্তু তারা দুইজনে কিন্তু মানুষ হিসেবে সমান সম্মান এবং সমান মর্যাদার অধিকারী। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমরা মেনে চলি না, কিন্তু এই ব্যাপারটা মেনে চলতে হবে, এবং তাইলেই আমাদের মানুষ হিসেবে সামগ্রিক একটা উন্নয়ন হবে, উন্নতি হবে। এইটাই হচ্ছে এই প্রবন্ধে কাজী নজরুল ইসলাম ফুটিয়ে তুলেছেন। শ্রমজীবী মানুষের অবদান, শক্তি ও সততা, এবং শ্রমজীবী মানুষ যে সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত কত অবদান রেখে আসতেছে, এই ব্যাপারগুলোর কথা তিনি বলেছেন। এবং উঁচু শ্রেণীর নেতিবাচক দৃষ্টিভঙ্গি, যেটার কথা আমি বললাম, যে আমাদের মধ্যে এক ধরনের যে চিন্তা কাজ করে, যে আমরা যতই পড়ি না কেন, যতই জানি না কেন, ব্যাপারটা যেন আমাদের মনের মধ্যে গেঁথে আছে, যে আমরা হচ্ছে মানুষের মধ্যে আমরা ভেদাভেদ করে ফেলি, কিন্তু এই ভেদাভেদটা করা যাবে না। ঠিক আছে? ওকে, এবার আসো শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব দেখছো, শিক্ষা ও মনুষ্যত্ব কিন্তু ভালোই ইম্পর্টেন্ট। শিক্ষা ও মনুষ্যত্ব কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ডেও আসছে, রাজশাহী বোর্ডেও আসছে, যশোর, কুমিল্লার তো বাদ নাই, সব বছরে দিয়ে দিছে। যারা কুমিল্লা আছো তারা অবশ্যই শিক্ষা ও মনুষ্যত্ব ভালো করে পড়ে যাবা। ঠিক আছে? তারপর কি, চট্টগ্রাম, সিলেটে, বরিশালে, দিনাজপুরে, ময়মনসিংহে সব জায়গায় আসছে। খালি সিলেটে একবার আসছে, আর সব জায়গায় কিন্তু একাধিকবার আসছে। তো শিক্ষা ও মনুষ্যত্ব কিন্তু সৃজনশীলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। শিক্ষা ও মনুষ্যত্ব নিয়ে কি বলতেছি এগুলো তোমরা ভালো করে শুনবা, এবং ভালো করে আমরা শিক্ষা ও মনুষ্যত্বটা পড়ে ফেলবো। ঠিক আছে? ওকে,
তা আমরা এখানে দেখি যে এখানে সৃজনশীল কি আসছে, কি আসার মতো আছে। আচ্ছা, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে কি বলা হয়েছে এটা নিয়ে আমরা আগে একটু কথা বলি। যে আমাদের এখানে এই প্রবন্ধে মানুষের জীবনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, বা মানুষের জীবনকে একটা ঘরের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, একটা ঘর হচ্ছে তার জীব সত্তার ঘর, এবং একটা ঘর হচ্ছে তার মানব সত্তার ঘর। এখন জীব সত্তার ঘর, মানব সত্তার ঘর মানে কি, একদম শর্ট করে যদি বলি, জীব সত্তার ঘর বলতে বোঝানো হয়েছে যে যেই মানে মানুষের যেই অংশটা বিভিন্ন জৈবিক প্রয়োজন রয়েছে, যেমন আমাদের খাইতে হয়, ঘুমাইতে হয়, তারপরে অসুখ হইলে ওষুধ খাইতে হয়, পোশাক পরিচ্ছদ পরতে হয়, এই যে এই ধরনের যত জৈবিক চাহিদা আছে আমাদের, এই সব হচ্ছে আমাদের জীব সত্তার ঘর। আমাদের মানব সত্তা কোনটা? মানব সত্তা হচ্ছে এই যে, মনে করো এই যে জীব সত্তার যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, এই যে খাওয়া, ঘুমানো, এই ধরনের যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো তো সব প্রাণীর মধ্যে আছে, তাই না? সব পশুর মধ্যে আছে। তাহলে একটা প্রাণীর, অন্য একটা প্রাণীর বা একটা পশুর আর মানুষের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মানুষের মধ্যে একটা মানবিকতা আছে, মানুষের মধ্যে একটা মানবতা বোধ আছে। এটাই হচ্ছে আমাদের মানব সত্তার ঘর, ঠিক আছে? এবং তিনি বলেছেন যে আমরা এই জীব সত্তার ঘর নিয়ে এতই ব্যস্ত হয়ে থাকি যে আমরা আমাদের এই অর্থবিত্ত উপার্জনের জন্য, আমাদের ভালো ভালো খাওয়া পড়ার জন্য এতই ব্যস্ত হয়ে যাই যে আমাদের মানব সত্তার ঘর বা আমাদের নিজেদের মানসিকতার প্রতি, আমাদের মানবিকতার প্রতি, বা একজন মানুষ হিসেবে অন্য মানুষের পাশে দাঁড়ানোর প্রতি, এই ব্যাপারগুলোর প্রতি আমরা কোনো নজরই দেই না। কিন্তু এইটাকে তিনি তিরস্কার করেছেন এবং তিনি বলেছেন যে মানে জীবসত্তার ঘরে আমাদের চাহিদা পূরণ করতে হবে, এবং পূরণ করে তারপর আমরা কিভাবে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি সেই চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি যে এখানে হচ্ছে সৃজনশীলে কি আসতে পারে? শিক্ষা ও মানবিক মূল্যবোধ উন্নত করে মনুষ্যত্ববোধ জাগ্রত করা, যে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদের মানবিক মূল্যবোধেরও উন্নতি করতে হবে, এবং এর মাধ্যমে আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করে তুলতে হবে। তারপরে এই যে জীব সত্তা এবং মানব সত্তার কথা বলা হয়েছে, তো এগুলো আসতে পারে। তো আমরা সামনে সৃজনশীলে এক্সাম্পল দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, অন্য বস্ত্রের চেয়েও মোটা বস্ত্র না, হবে হচ্ছে অন্য বস্ত্রের চেয়েও মুক্তি বড়। দাঁড়া একটু ঠিক করে দিই। অন্য বস্ত্রের চেয়েও মুক্তি বড়, এটা কিসের পরিচায়ক? এটা হচ্ছে মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। এখানেও ভুল আছে, হায় রে, দাঁড়াও। মুক্তি, ও নো, কিসের পরিচায়ক? মানুষের মনুষ্যত্বের, ঠিক আছে? আচ্ছা, তো জ্ঞানমূলক গুলার উপর তোমরা একটু চোখ বুলায় যাবা। এরপরে কি আছে দেখি, এরপরে একটু অনুধাবনমূলক প্রশ্ন আছে। অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আমরা 2 প্যারায় লিখবো, ঠিক আছে? এটা যাতে ভুল না হয়। অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু 2 প্যারায় লিখবো। আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন দেখতেছিলাম যে আপু, আমাদের হচ্ছে গ নাম্বার যদি আধা পেজ লিখে শেষ হয়ে যায়, তাহলে কি আমরা ঘ নাম্বার ওই পেজ থেকেই শুরু করবো নাকি পরের পেজে চলে যাব? অবশ্যই পরের পেজে চলে যাবো। তোমরা পরীক্ষার ফি দিছো না, রেজিস্ট্রেশন ফি দিছো না? কত টাকা দিছো বলো রেজিস্ট্রেশন ফি? সরকারের কাগজ বাঁচায় তোমাদের কোনো লাভ আছে? সরকারের কাগজ বাঁচানোর কোনো দরকার নাই, ঠিক আছে? যদি হাফ পেজ, কেন হাফ পেজের উপরেও লেখা শেষ হয়, যদি হাফ পেজের উপরেও লেখা শেষ হয়, তাও পরের পেজে যাবা, ঠিক আছে? সরকারের কাগজ বাঁচানোর কোনো দরকার নাই তোমাদের। একদম খাতা যাতে ঝকঝকে তকতকে থাকে, ঠিক আছে? খাতা যাতে একদম ঝকঝকে তকতকে থাকে, মানে যাতে টিচারে দেখা মনে হয় যে এত এফোর্টলেসলি লিখছো তুমি, যে খাতা দেখে স্ট্রাগল বোঝা যায় না। যে মনে করো আমাদের মাঝে মাঝে শুরু করে আমরা খুব সুন্দর করে আস্তে আস্তে লেখা অনেক বিশ্রী হতে থাকে, এটা যাতে না হয়, ঠিক আছে? আমরা শুরু থেকেই ফাস্ট লেখা ট্রাই করব, এবং আমাদের খাতা যাতে একদম সুন্দর থাকে, ঠিক আছে? ওকে, তারপরে কি বলতেছিলাম, হ্যাঁ, যে এটা অবশ্যই 2 প্যারায় লিখতে হবে। তারপরে আমরা একটু সৃজনশীল আছে নাকি দেখি, চলো। ওকে, সৃজনশীল দেখি কি বলছে। শাহেদ করিম দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠে কথা বলার জন্য খুব দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন। যে একজন মানুষ যিনি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, সোনাটের নীতি বাস্তবায়নের
কি নীতি বাস্তবায়ন? আচ্ছা যাই হোক, মালিক হিসেবে তিনি মানবতা বিরোধী হিসেবে চিহ্নিত হন। করোনাকালে করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দিয়ে তার আসল পরিচয় ফুটিয়ে তোলেন। যে তার প্রথমে খুব একজন মানবিক মানুষ হিসেবে, খুব প্রতিবাদী একজন মানুষ হিসেবে তার পরিচিতি ছিল। কিন্তু এরপরে হচ্ছে তিনি করোনার সময় করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেন। করোনার সময় কি একটা ক্রান্তিকালীন অবস্থা ছিল না আমাদের, যে সবার জীবন মরণ নিয়ে টানাটানি? ওই সময় তিনি কি করলেন, টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুয়া রিপোর্ট দিতে শুরু করলেন। হ্যাঁ, না লাগলে কাগজ, ভাই কাগজ বাসায় এনো না কেউ। এরপরে বলবা তাসমিয়া আপু বলছে টাকা উঠানোর জন্য কাগজ বাসায় নিয়ে আনতে, ধরা পড়লে এক্সপেল করে দিবে, ঠিক আছে? এই বুদ্ধি কিন্তু আমি দেই নাই। আমি কি বুদ্ধি দিছি? আমি বুদ্ধি দিছি যে খাতায় লিখবা ইচ্ছা মতো, ঠিক আছে? বাসায় কাগজ আনার দরকার নাই ভাই, এরপরে এক্সপেল করলে আমার নাম নিও না। আচ্ছা, তারপর কি এরকম আরো অনেক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বর্তমানে কারাবাস করছেন তিনি। তাহলে উদ্দীপকের করোনা টেস্ট নিয়ে শাহেদ করিমের কর্মকাণ্ড শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিকটা নির্দেশ করে? দেখো, আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে সুন্দর করে দুইটা দিকের কথা বলছে, একটা কি জীবসত্তা, একটা হচ্ছে মানব সত্তা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো না কোনো এই দুইটা একদিকের সাথে মিলে যাবে। তো আমরা দেখতেই পাচ্ছি সেই কাজ কেন করছে, সেই কাজ করছে হচ্ছে টাকা ইনকামের জন্য, তাই না? টাকা ইনকামের জন্য করলে এটা কি, এটা হচ্ছে জীবসত্তা, যে সে হচ্ছে লোভ করছে। একটু সুন্দর করে লিখি, তাহলে পরে বলবো তাসমিয়া আপুর হ্যান্ডরাইটিং অনেক খারাপ। তোমাদের এত বলতেছি সুন্দর করে লিখবা, সুন্দর করে লিখবা, তারপরে যদি নিজের হ্যান্ডরাইটিং খারাপ হয় তাহলে তো হইলো না, তাই না? জীব সত্তা, ঠিক আছে। উদ্দীপকের প্রথম দিকে শাহেদ করিমের কথা অনুযায়ী যদি তার কর্মকাণ্ড পরিচালিত হতো, তবে তার জীবনেও সোনা ফলাতো। শিক্ষা ও মনুষ্যত্বের প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। তাইলে এই সোনা ফলাতো বলতে কি বুঝাইছে? আমাদের প্রবন্ধে মোতাহির হোসেন চৌধুরী বলেছেন যে শিক্ষা কখন মানুষের জীবনে সোনা ফলাইতে পারে? যখন সে সেই শিক্ষাটাকে প্রকৃতপক্ষে তার জীবনে প্রয়োগ করতে পারে, যখন সেই শিক্ষাটা তাকে তার মানব সত্তার ঘরে নিয়ে যাইতে পারে। হ্যাঁ, তো যদি সে হচ্ছে তার এই আগের যে কথাবার্তা ছিল এগুলাকে যদি সে বাস্তবে প্রতিফলন দেখাইতে পারতো, তার মানে কি? তার মানে একজন সত্যিকারের মানুষ হইতে পারছে, তার মানে সে হচ্ছে মানব সত্তার ঘরে উন্নীত হইতে পারছে। তার মানে কি? তার মানে হচ্ছে শিক্ষা তার জীবনে সোনা ফলাইতে পারছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই মন্তব্যের সাথে আমরা সবাই একমত। আচ্ছা, তারপরে আসো প্রবাস বন্ধু। অনেকক্ষণ ধরে অনেকজন জিজ্ঞাসা করতেছিল আপু প্রবাস বন্ধু কি ইম্পর্টেন্ট? চল আমরা দেখে নিই প্রবাস বন্ধু ইম্পর্টেন্ট নাকি না। ও মা গো, কই গেলাম? আচ্ছা হ্যাঁ, যেটা দেখতেছি প্রবাস বন্ধু থেকে সৃজনশীল আসে না এমন না, বাট প্রবাস বন্ধু অনেক ইম্পর্টেন্ট এরকমও না, ঠিক আছে? দেখো, তোমাদের প্রিয় কুমিল্লা বোর্ডেও কিন্তু প্রবাস বন্ধু থেকে বেশ কম আসছে, সিলেট বোর্ড, বরিশাল বোর্ডে আসেই নাই, ময়মনসিংহ বোর্ডেও আসেই নাই। তাহলে প্রবাস বন্ধু সৃজনশীলের জন্য অতটাও ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তাও আমরা কিন্তু কোনো চ্যাপ্টারকেই অবহেলা করব না, আমরা সবগুলা চ্যাপ্টারই মোটামুটি করে দেখে যাব। তো প্রবাস বন্ধু গল্পে আমরা কি দেখতে পাই, একটু ছোট্ট করে যদি প্রবাস বন্ধু গল্প নিয়ে আমরা আলাপ করি, যে এখানে আমরা দেখতে পাই যে একজন, যে আমাদের যিনি লেখক হচ্ছে আফগানিস্তানে গিয়েছেন, এবং আফগানিস্তানে গিয়ে তাকে একজন সেখানে যে তার বাসায় কাজ করবে এমন একজন মানুষ, তার নাম কি? তার নাম জানি কি? তার নাম কি বলতো তোমরা? বলো নাম কি? প্রবাস বন্ধুর নাম কি? কেউ বলতে পারে না। আব্দুর রহমান, ভেরি গুড। হ্যাঁ, প্রবাস বন্ধু হচ্ছে আব্দুর রহমান, ঠিক আছে? তো সে হচ্ছে এই বিশাল লম্বা, আমার মতো লম্বা একটা মানুষ, এই বিশাল আমার মতো বিশাল দেখি একটা মানুষ, ঠিক আছে? তার যেরকম লম্বা সেরকম চওড়াই, তার আঙুল হচ্ছে মর্তমান কলার কাদির মতো, যে আঙুলগুলা এত বড় বড় যে দেখে মনে হয় একটা কলার কাদির মতো, ঠিক আছে? তো আমাদের যিনি লেখকের বাসায় হচ্ছে এই আব্দুর রহমান কাজ করতে আসে, এবং সেখানে তাদের মধ্যে কি রকমের ইন্টারাকশন দেখতে পাই, যে প্রথমে সে আব্দুর রহমানকে একটু ভয় ভয় পাচ্ছিল, এরপর বুঝতে পারলো যে আব্দুর রহমান মানুষটা এত বড় হইলেও সে হচ্ছে মনের দিক থেকে একদমই নরম, এবং সে হচ্ছে অনেক অতিথি পরায়ণ একটা মানুষ। এখানে এই গল্পের একটা মূল দিক হচ্ছে কিন্তু অতিথি পরায়ণতা, ঠিক আছে? এই গল্পে কিন্তু আমরা যে মানে সৃজনশীল কিন্তু এখান থেকে আসতে পারি, যে অতিথি পরায়ণতার দিক থেকে সাদৃশ্য বা বৈসাদৃশ্য পাওয়া যায়, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পারি। তো হ্যাঁ, তারপরে কি দেখতে পাই যে সে হচ্ছে লেখকের জন্য অনেক ভোরে ভোরে রান্না করছে, এত কিছু রান্না করছে দেখে লেখক একদম ভয় পেয়ে গেছে। তারপরে হচ্ছে লেখককে সে তার বাড়িতে দাওয়াত দিচ্ছে, তার বাড়ির যে সৌন্দর্য, পানশিরের সৌন্দর্যের কথা সে বলছে, যে পানশিরে শীতকালে কি সুন্দর বরফ পড়ে, জানলার পাশে বসে বসে সে সেই বরফ দেখে, ঠিক আছে?
আচ্ছা, তাইলে এখান থেকে আমরা কি ইম্পোর্টেন্ট টপিক দেখতে পাই? আফগানিস্তানের মানুষের জীবন আচরণ, বিচিত্র খাদ্য, স্বদেশ প্রেম ও আতিথেয়তা। যে জীবন আচরণ অর্থাৎ তাদের জীবনটা কেমন, তাদের দৈনন্দিন জীবনটা কিরকম, তাদের বিচিত্র খাদ্য, তাদের খাদ্যের বর্ণনা আমরা দেখতে পাই যে হচ্ছে আব্দুর রহমান কি রান্না করে আনে আমাদের লেখকের জন্য। স্বদেশ প্রেম এবং আব্দুর রহমানের মধ্যে কিন্তু আমরা বেশ স্বদেশ প্রীতি দেখতে পাই যে সে তার মাতৃভূমিকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছিল। এবং আতিথেয়তা, আতিথেয়তা কিন্তু এই গল্পের একটা মূল দিক, ঠিক আছে? আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ, সমাজ, সংস্কৃতি। আচ্ছা, এত কঠিন জিনিস আসবে না, বাদ দাও। স্বদেশ প্রীতি, ভ্রমণ পিপাসু কবি। হ্যাঁ, তারপর আমরা স্বদেশ প্রীতি দেখতে পাই এবং কবি না তো, এটা হবে লেখক। আমি না পায়ে একটা বাড়ি খাইছি, বুঝছো? আউচ, ব্যথা পাইছি। আচ্ছা দাঁড়াও, সুন্দর করে লিখি। ভ্রমণ পিপাসু লেখক, যে কবিতা লিখে সে হয় কবি, যিনি কবিতা ছাড়া অন্য কিছু লিখেন সে কি হয়? সে হয় লেখক, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে যাই মমতাদি। মমতাদি থেকে কিন্তু মোটামুটি সিকিউ আসছে, ঠিক আছে? কোথায় আসে নাই? ঢাকা বোর্ডে একদমই আসে নাই। এখন কোথাও জীবনেও আসেনি, এটা দেখে আমরা একদম বাদ দিয়ে দিব, এই কাজটা যাতে না করি। হ্যাঁ, এমন করতে পারে যে এত বছর আসে নাই কিন্তু হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিল, ঠিক আছে? সারপ্রাইজ এই বছরই আমরা দিয়ে দিলাম মমতাদি থেকে সৃজনশীল, এই কাজ যাতে না হয়। হ্যাঁ, যেমন আমি এসএসসি পরীক্ষা দিছি হচ্ছে 2020 সালে, তোমরা দিচ্ছ হচ্ছে 25 সালে, বেশি না, মাত্র 5 বছর আগে, ঠিক আছে? তো তখন কি হয়েছে, আমি তো অনেক ভালো মতো বই 2-3 বার রিভিশন দিয়ে গেছি যে এমসিকিউ যা আসবে একদম ফাটায় ফেলবো। কি দিছে জানো? এই যে যতগুলা বহুপদী সমাপ্তি সূচক থাকে না, এগুলা দিয়ে রাখছে সব। মানে আমি মনে হয় প্রথম রানে 12টা নাকি 18টা শিওর আনসার করতে পারছি। মানে আমি পুরা বই মুখস্থ করে গেছি অলমোস্ট। তাও এরকম যে শিওর হয়ে দাগাইতে পারতেছি না, কারণ এত কাছাকাছি অপশন দিয়ে রাখছে। তো অনেক সময় কিন্তু এরকম সারপ্রাইজ দিয়ে দেয়। তো এটা নিয়ে ভয় পাইলে চলবে না, কিন্তু ওভার কনফিডেন্স যাতে আমরা না হয়ে যাই যে এটা তো আসেই না, এটা বাদ দিয়ে চলে গেলাম, এটা তো আসেই না, এটা পড়বোই না, এরকম যাতে আমরা না করি, ঠিক আছে? সবকিছু নিয়ে আমরা একটা অপটিমাম পজিশনে থাকবো, যে একদম বাদ দিয়ে চলে যাব না, আবার মানে একদম ওভার কনফিডেন্স দেখাবো না, আবার একদম যে ভয় কুকড়ে থাকবো, এটাও হওয়া যাবে না, ঠিক আছে? ওকে, এখন মমতাদি গল্পে আমরা কি দেখতে পাই? মমতাদি গল্পে আমরা দেখতে পাই মমতাদি ছিলেন কি? মমতাদি ছিলেন হচ্ছে একজন গৃহকর্মী, হ্যাঁ, এবং একজন গৃহকর্মীর প্রতি একজন ছোট্ট শিশু যে কিভাবে আচরণ করে, তার মানে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, সেই সুন্দর সম্পর্কের একটা চিত্র আমরা মমতাদি গল্পে দেখতে পাই। তারপর আমরা কি দেখতে পাই? মমতাদির সততা ও কর্মদক্ষতা, পরিশ্রমী, কর্তব্য নিয়ে আত্মমর্যাদা সম্পন্ন নারী। যে এখানে কি হয়? এখানে একটা চরিত্র ফুটে উঠতেছে, হ্যাঁ। তাইলে আমাদের সৃজনশীলে কিরকম আসতে পারে? সৃজনশীলে এরকম সিমিলার একটা চরিত্র দিতে পারে আমাদের, যে চরিত্রের সাথে আমাদের মমতাদির সাদৃশ্য বা বৈসাদৃশ্য খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এছাড়াও কি আছে? এছাড়াও মমতাদির স্নেহশীলতা আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই। আচ্ছা আচ্ছা, এগুলা তো এখানে না, দাঁড়াও, স্লাইডে মনে একটু ভুল আছে। আচ্ছা, এখানে ঠিক করার দরকার নেই। এবার আমরা চলে আসলাম মানুষ কবিতায়। হ্যাঁ, মানুষ কবিতাটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ঢাকা বোর্ডে না আসলেও রাজশাহীতে, তারপরে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ সব বোর্ডেই কিন্তু কোনো না কোনোবার আসছে। এবং মানুষ কবিতাটা কিন্তু খুব ইজি আমার কাছে আমি মনে করি যে মানুষ কবিতা থেকে সৃজনশীলতা আনসার করা অনেক ইজি। কেন? কারণ মানে এখানে টপিকটা খুব সহজ, মানে তেমন কমপ্লেক্সিটি নাই কোনো। হ্যাঁ, যেমন মনে করো আমাদের শিক্ষা, মনুষ্যত্ব বা উপেক্ষিত শক্তির উদ্বোধন, এই ধরনের যেই টপিকগুলো আছে, এগুলা একটু আমাদের বুঝতে কঠিন মনে হয়, একটু কমপ্লেক্স টপিক লাগে। বাট মানুষ কবিতা কিন্তু একদম আমরা ছোট থেকে পড়ে আসতেছি যে টপিকগুলা, যে প্রত্যেকটা ধর্মের মানুষই হচ্ছে সমান, বা এই যে মানুষের যে কোনো ভেদাভেদ নাই, এই যে সাম্যবাদী একটা মানসিকতা, যে প্রত্যেকটা মানুষই সমান, আমরা সবাই পৃথিবীতে জন্মাইছি মানুষ হিসেবে, এবং মানুষ হিসেবে আমরা সবাই সমান মর্যাদার অধিকারী, এবং কোনো ধর্মের নাম করে, কোনো জাতির নাম করে, কোনো দেশের নাম করে, কোনো ভাষার নাম করে কারো উপর কোনো ধরনের অত্যাচার, নির্যাতন বা শোষণ করা যাবে না, ঠিক আছে? এইটাই হচ্ছে এই কবিতার মূল কথা। তো এই কবিতায় আমরা কি দেখতে পাই? যে একজন মানুষ হচ্ছে গিয়ে খাবার পাওয়ার জন্য, একজন ক্ষুধার্ত মানুষ, 80 বছর বয়স বৃদ্ধ একজন মানুষ খাবার পাওয়ার জন্য সে মসজিদের মন্দিরের দ্বারে দ্বারে ঘুরতেছে। সে যখন মসজিদে যায় তখন মসজিদের মোল্লা তাকে বলে, তুই কি নামাজ পড়িস? যে নামাজ না পড়লে তাকে খাইতে দিবে না। কিন্তু তার
যিনি সৃষ্টিকর্তা, আল্লাহ কি কাউকে না খাওয়ায় রাখছে? যে সে নামাজ পড়তেছে না দেখে কাউকে না খাওয়ায় রাখছে? তিনি কিন্তু রাখেন নাই। তাইলে মানুষের তো অধিকার নাই না তাকে না খাওয়ায় রাখার? এই যে এই ব্যাপারগুলা, তারপরে হচ্ছে সে একজন পুরোহিতের কাছে যায়, সেই পুরোহিতও তাকে দূর, দূর করে তাড়ায় দেয়। তারপরে হচ্ছে তিনি এটা নিয়ে সৃষ্টিকর্তার কাছে ক্ষোভ প্রকাশ করেন যে ৮০টি বছর কোনোদিন আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। যে আমি তোমাকে কোনোদিন ডাকি নাই, তাই বলে তুমি কোনোদিন আমার অন্ন বন্ধ করো নাই। কিন্তু মানুষ এখন তোমার মসজিদ মন্দিরের উপরে চড়ে নিজেদের ক্ষমতা বহাল করতেছে। হ্যাঁ, যে মানুষ কি করতেছে? মানুষ হচ্ছে নিজেদেরকেই ক্ষমতাবান মনে করতেছে। নিজেদেরকেই খুব বড় কিছু মনে করতেছে। ধর্মকে অপব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতেছে। ঠিক আছে? এই যে দেখো, ধর্মকে ব্যবহার করে স্বার্থ হাসিল করা, এটা একটা পয়েন্ট। আরেকটা কি? যে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। যে অসাম্প্রদায়িক মানে কি? যে কোনো সম্প্রদায়কে আলাদা করে না দেখা, সবাইকে সমান চোখে দেখা এবং মানবতার জয়গান। মানবতার জয়গান তো এই কবিতায় গাওয়াই হয়েছে, এটা তো আমি শুরুতেই বললাম। তারপর আমাদের কি আছে? তারপর আছে হচ্ছে আমাদের সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ থেকে কিন্তু সৃজনশীল অত বেশি আসে নাই। তো তোমরা অবশ্যই শুনে রাখো, পড়ে রাখো। আর কবিতা পড়তে তো বেশি টাইম লাগে না, তাই না? আমি মুখস্থ বলে দিতে পারবো। সেই দিন এই মাঠ কবিতা ট্রাই করব? আচ্ছা থাক, তোমাদের টাইম নষ্ট না করি কবিতা আবৃত্তি করে। ওকে, আচ্ছা। তাইলে দেখলাম আমরা কোথা থেকে কতটুকু সৃজনশীল আসছে না আসছে। এবার আমরা একটু এই কবিতাটা নিয়ে কথা বলি যে এই কবিতায় কি বলা হয়েছে? যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ এখানে কবি বলছেন যে আমি একদিন এই পৃথিবীতে থাকবো না। আমি পৃথিবীতে না থাকলেও এই পৃথিবীর সৌন্দর্য সবসময়, প্রকৃতির সৌন্দর্য সবসময় থাকবে। যে এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। যে নদী, যে রাতের বেলা নদীর ধারে একটা সুন্দর দৃশ্যের অবতারণা হয় না? যে মনে হয় একটা স্বপ্ন স্বপ্ন মনে হয় যে যেন নদী স্বপ্ন দেখছে। তো এই দৃশ্য আমি যেদিন পৃথিবীতে থাকবো না সেদিনও এই দৃশ্যের অবতারণা হবে। তারপর কি বলে? যে আমি চলে যাব বলে কি জানি চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে তারপরে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। এই যে প্রকৃতির যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো, এই দেখো আমার এই যে কবিতাটা মুখস্থ না, এটা কিন্তু আমার সেই এসএসসির আগের টাইম থেকে মুখস্থ ছিল। মুখস্থ থাকলে কি হয়? যে এই যে লাইনগুলা, যে চালতা ফুল শিশিরের জলে ভিজে একটা সুন্দর দৃশ্যের অবতারণা হচ্ছে, লক্ষ্মী পেঁচা তার যে প্রিয়তমা আছে, লক্ষ্মী পেঁচা তার প্রিয়তমাকে গান গেয়ে শোনাচ্ছে। এই যে প্রকৃতির সৌন্দর্যের বিভিন্ন দিক, সৃজনশীল লেখার সময় কিন্তু এই জিনিসগুলো লিখলে আনসারটা খুব সুন্দর হয়। হ্যাঁ, তো আমি তোমাদের এখন কবিতা মুখস্থ করতে বলতেছি না, বাট যদি তোমাদের কারো কবিতাগুলো খুব ভালো করে রপ্ত থাকে, সেটা কিন্তু তোমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে অনেক বড় একটা অ্যাডভান্টেজ দিবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে কবিতায় তাহলে কি বলা হয়েছে? যে আমি হয়তো চলে যাব কিন্তু প্রকৃতির সৌন্দর্য একই রকম থেকে যাবে। তাইলে কি? মানবতা নশ্বর, প্রকৃতির রহস্যময় সৌন্দর্য অবিনশ্বর। অবিনশ্বর মানে কি? অবিনশ্বর মানে হচ্ছে যেটা কখনো শেষ হয়ে যাবে না। মানুষের মৃত্যু আছে, মানুষের স্বপ্নের ও জগতের সৌন্দর্যের মৃত্যু নেই। যে মানুষ মারা গেলেও মানুষের স্বপ্নের কখনো মৃত্যু হয় না এবং জগতের সৌন্দর্য সবসময় একইভাবে থাকে। আর গভীর জীবন তৃষ্ণা, গভীর জীবন তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? যে জীবনের প্রতি একটা গভীর ভালোবাসা। হ্যাঁ, অনেকে থাকে না জীবনের প্রতি একটা অনীহা থাকে, যে ভালো লাগে না কোনো কিছু। এইরকম মাইন্ডসেট না, বরং জীবনটার সৌন্দর্য উপভোগ করা। ঠিক আছে? যারা জীবনের সৌন্দর্যটা দেখতে পায় তারাই কিন্তু বেশি সুন্দর একটা জীবন কাটিয়ে যেতে পারে। ওকে? আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা যাই পল্লী জননী কবিতায়। পল্লী জননী দেখো, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ডেও আসছে বেশ কয়েকবার, তারপরে যশোর বোর্ডেও আসছে, কুমিল্লা বোর্ডেও আসছে। পল্লী জননী কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কবিতা, আমরা আমাদের অ্যানালাইসিস থেকে যা বুঝতেছি। ঠিক আছে? পল্লী জননী কবিতায় আমরা কি দেখতে পাই? এমন একটা চিত্র দেখতে পাই যে একজন মা তার অসুস্থ ছেলেকে নিয়ে ছেলের শিয়রে বসে আছেন। যে একজন মা, তার ছেলে খুব অসুস্থ, ছেলের একদম জীবন মরণ অবস্থা এবং খুবই চিন্তিত উদ্বিগ্ন মাতা তার শিয়রে বসে তার সেবা করছেন। ঠিক আছে? এবং মায়ের মনে বারবার ভয় জাগ্রত হইতেছে যে ছেলে কি মারা যাবে নাকি, ছেলে কখন চলে যায়। এবং প্রকৃতির বিভিন্ন নিদর্শন তার কাছে যেন মনে হচ্ছে যে তার মনের যে ভয়টা, তার কাছে মনে হচ্ছে প্রকৃতিও বারবার তার কাছে সেই কথাই বলছে। হ্যাঁ, যে কুয়াশা দেখে, রাতের বেলা ঠান্ডা শীতের রাতে কুয়াশা পড়তেছে, সেই কুয়াশা দেখে তার কাছে কাফনের কাপড়ের কথা মনে হচ্ছে। তারপরে হচ্ছে
কোনো একটা পাখি ডেকে উঠলে তার কাছে মনে হচ্ছে এটা তো একটা অকল্যাণের সুর, যে এই পাখি ডাকা তো হচ্ছে একটা অলক্ষী। তো তার মনের মধ্যে যে ভয়টা, সেই মনের ভয়টার প্রতিফলনই যেন তিনি প্রকৃতিতে দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা আরো একটা দিক কি দেখতে পাই, যে মা যে দরিদ্র এবং তার ছেলেকে যে তিনি সব ধরনের ছেলের অন্যায় মানে ছেলের আদর আবদার সবকিছু যে তিনি মিটাতে পারেন নাই তার দারিদ্রতার কারণে, এই দারিদ্রতার দিকটি এবং মায়ের এই দারিদ্রতা নিয়ে যে কষ্টের দিকটা, এবং ছেলে যে মায়ের কাছে আবদার করে কিন্তু মা সেই আবদারগুলো রাখতে পারে না, এটার মধ্যে যে মায়ের মনের যে কষ্টটা, এই কষ্টটার কথা আমরা এখানে দেখি ফুটে উঠতে। ঠিক আছে, তাইলে এখানে এবং এইটা শেষে কিন্তু আমরা জানতে পারি না যে ছেলেটা কি আসলে মারা গেছে নাকি যায় নাই। হ্যাঁ, কবিতাটা কিন্তু এরকম একটা নোটে শেষ হয়েছে যে আমরা ভালো করে বুঝতে পারি না ছেলেটা কি আসলে বেঁচে আছে নাকি নাই। তো আমরা চলো দেখে নেই কি বলছে এখানে, মানে সৃজনশীল কি কি আসতে পারে। সন্তানের প্রতি মায়ের প্রগাঢ় অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা তো অবশ্যই আছে। পল্লী মায়ের মনে পুত্র হারানোর সংখ্যা, যেটা আমি তোমাদের বললাম যে মায়ের মনে যে ছেলে হারানোর একটা ভয় থেকে যায় সেটা। অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, মোটামুটি সিমিলার কথায়, যে নিজের সন্তানের প্রতি যে আকর্ষণ। পল্লী জননীর দারিদ্রতা, এই দারিদ্রতার দিকটা ফুটে উঠে। এখানে কি ফুটে উঠে, যে তার কাছে মনে পড়ে যে আমার ছেলে আমার কাছে কত আবদার করতো, আড়ং দেখতে যাইতে চাইছিল। আড়ং মানে কি এক ধরনের মেলা। তো সেই মেলায় মা তো যাইতে দিতে পারবেন না, কারণ মায়ের কাছে তো টাকা নাই। তো তখন হচ্ছে মা বলেন যে মুসলমানের আড়ং দেখিতে নাই, মুসলমানের এই মেলা দেখতে হয় না। তো তখন সে বলতেছে কেন, আমার অন্য মুসলমান বন্ধুরাও তো গেছে। তখন কবি লিখছেন যে উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা, যে এই উত্তর দিতে গিয়ে মায়ের কষ্টটা আরো বেড়ে যেত। কেন, কারণ একই ছেলেকে মিথ্যা কথা বলতেছেন, তার উপরে হচ্ছে দারিদ্রতার জন্য ছেলের আবদারগুলোও পূরণ করতে পারছেন না। হ্যাঁ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট দিক আমাদের এমসিকিউতে আসার মতো। প্রকৃতির নানা অশুভ সংকেত, যে সংকেতগুলোর কথা আমি তোমাদের কবিতাটা ব্যাখ্যা করার সময় বললাম সেগুলা। তারপরে এই দেখো যে জ্ঞানমূলক, এই দেখো কিসের বাতাসে সুপারির বন হেলে পড়ে, বাদুর পাখার বাতাসে যেন সুপারির বন হেলে পড়ে। এটা কিন্তু আমাদের কবিতার লাইনের ভিতর থেকে দিছে। এই জন্য কিন্তু আমাদের কবিতাগুলা খুবই ভালো করে পড়ে রাখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, ফোটায় ফোটায় কি ধরছে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল করছে। পল্লীচরণী কবিতার মূল কথা কি, এগুলো তোমরা সবগুলা হচ্ছে একটু জ্ঞানমূলক গুলা পড়ে নিবা। ঠিক আছে, এই যে এখানে দেখো সুন্দর করে 2 প্যারায় আনসার দেওয়া আছে, আমরা কিন্তু অবশ্যই অনুধাবনমূলক আনসার গুলা 2 প্যারায় লিখবো। ওকে, দাঁড়াও 1 মিনিট। ফিরে আসি, দাঁড়াও আসতেছি 1 মিনিট। আচ্ছা চলে আসছি, এই দেখো এখানে ওই প্রশ্নটাই চলে আসছে যে উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা, যে কেন দারিদ্রতার কারণে ছেলেকে মেলায় পাঠাতে ব্যর্থ হয় দুঃখিনী মায়ের উত্তর দিতে জ্বালা দ্বিগুণ বেড়ে যায়, যে তিনি দরিদ্র দেখে তিনি তার ছেলের আবদারগুলা পূরণ করতে পারছেন না, এই জন্য হচ্ছে তিনি এটা নিয়ে খুবই কষ্ট পান। ঠিক আছে, ওকে, তারপরে আমরা যাই, যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে। এই কথা মানে কি, যে কথা ভাবতে গিয়ে পরাণ মানে কি, পরাণ মানে হৃদয়, হিয়া মানে কি, হিয়া মানেও কিন্তু হচ্ছে হৃদয়। ঠিক আছে, শিহরে মানে কি, যে ভয় পেয়ে মানুষ শিউরে ওঠে না, এটা হচ্ছে শিহরে। ঠিক আছে, যে কথা ভাবিতে মায়ের পরাণটা শিউরে ওঠে সেটাই বারবার তার হৃদয়ে ভেসে ওঠে, যে যেটা ভাবতে তার ভয় লাগে সেটাই তার বারবার মনে পড়ে। তো এখানে কোন কথার কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে তার মনের মধ্যে যে খালি ছেলের মৃত্যুর আশঙ্কা, ছেলের জীবনের আশঙ্কা যে বারবার তার মনের মধ্যে ঘুরতেছে, সেই কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এই যে সন্তানের জন্য শঙ্কা বা উদ্বিগ্নতার কারণে পংক্তিটি বলা হয়েছে। তোমরা যদি কবিতাটা পড়ো ভালো করে এবং আমার ওয়ান শট ক্লাসটা যদি তোমরা দেখো, এটার ওয়ান শট ক্লাসটা আমি নিয়েছি, ওখানেও এই জিনিসটা বারবার বলছে যে অনেকগুলা লাইনে হচ্ছে এই যে মৃত্যুর আশঙ্কার কথাটা হচ্ছে বারবার ফুটে ওঠে। হ্যাঁ, তো মানে এই জিনিসগুলো পড়ার মধ্যে না একটা মজা আছে। হ্যাঁ, এখন তো আমাদের টাইম নিয়ে ভালো করে পড়াইতে পারছি না, যে ওয়ান শট ক্লাসগুলো যখন নিচ্ছি তখন কিন্তু টাইম নিয়ে ডিটেলসে প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা করে পড়াইতে পারছি। তো তোমাদের যদি কারো একদম বেশি প্রবলেম থাকে তোমরা কিন্তু ওয়ান শট ক্লাসগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে
সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা। এই শব্দ এটার মানে কি দেখো, এটা কঠিন কঠিন লাগছে না? কুজ্ঝটি মানে হচ্ছে অন্ধকার, ঠিক আছে? কুজ্ঝটি মানে হচ্ছে অন্ধকার। তো বলা হয়েছে যে তার সামনে একটা ঘোর অন্ধকার মহাকাল রাত পাতা। মানে কি, কেন এই রাতটাকে এত মহাকাল রাত মনে হচ্ছে? কারণ এই রাতটা এত ভয়ঙ্কর, এত ভয়ের, এত কষ্টের। যখন আমরা কষ্টে থাকি আমাদের কাছে মনে হয় না যে সময় কাটতেছে না, তো ওই রকম হচ্ছে তিনি এত ভয়ে আছেন, তার ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় আছেন, আশঙ্কায় আছেন, তাই মনে হচ্ছে যে এই রাতটা শেষই হচ্ছে না। ওকে, মারপ্রাণ আইঢাই করে কেন? ছেলের চিন্তায় মারপ্রাণ আইঢাই করে অবশ্যই। ওকে, তারপরে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি উল্টাই দিলাম। আচ্ছা, একটা সিকিউ নিয়ে একটু কথা বলি। ছেলের অসুস্থতার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন পাগলপ্রায় ফারহানা। ব্যস্ত উদ্বিগ্ন অবস্থায় স্বামীকেও খবর পাঠান। ঘরে ফিরে দেখেন জ্বরে ছেলের গা পুড়ে যাচ্ছে। ঝাড়ফুঁকের জন্য তার শাশুড়ি গ্রামের ইদ্রিস মোল্লাকে নিয়ে এসেছেন। মোল্লাকে ঘোল্লা বানায় দিছে। হায় রে, আমি আবার মোল্লাকে মোল্লা বানায় দিই, দাঁড়া। মোল্লা 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 লাগতেছে। এসব বাদ দিয়ে ফারহানা ছেলেকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। ডেঙ্গু আশঙ্কা করে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিলেন। পরদিন পরীক্ষার রিপোর্ট ডেঙ্গু শনাক্ত হয় এবং ছেলের প্লাটিলেট দ্রুত কমতে থাকে। আচ্ছা, যে এই ছেলে অসুস্থ হয়ে গেছে, তারপর সবাই মিলে তাকে সুস্থ করার চেষ্টা করতেছে। আর শাশুড়ি কি করতেছে? মসজিদে দান করার মানত করে। তারপর বলছে শাশুড়ির মধ্যে পল্লীজননী কবিতার যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে। কোন দিকের প্রতিফলন ঘটেছে বলতো? কুসংস্কারের দিকটা। কারণ আমরা পল্লীজননী কবিতায় একটা লাইন দেখতে পাই যে তার মা হচ্ছে দরগায় গিয়ে, মাজারে গিয়ে হচ্ছে মানত করতেছে, হ্যাঁ? যাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন তার ছেলে সুস্থ হয়ে যায়। তো এই যে এগুলো কুসংস্কার না, যে মাজারে দান করে বা দরগায় গিয়ে মানত করে তো আসলে কোনো লাভ নাই, তাই না? তো এগুলো তো কুসংস্কার। এই কুসংস্কারের দিকটাই এখানে শাশুড়ির আচরণের মধ্যে আমরা ফুটে উঠতে দেখতে পাই। তো আমরা সৃজনশীলগুলো কিভাবে লিখবো আমি একবার ছোট্ট করে বলি। যে এই যে প্রথমে আমরা এক লাইনে তো আনসারটা দিব। এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে আমরা আমাদের উদ্দীপক সম্পর্কে লিখব, যে উদ্দীপকে কোন দিকটা ফুটে উঠেছে। তারপরে আমরা লিখব যে এই সেম জিনিসটাই আমরা গল্পে কিভাবে ফুটে উঠতে দেখতে পাই, অর্থাৎ সাদৃশ্য কিভাবে পাই সেটা আমরা তখন গল্প সম্পর্কে থার্ড প্যারায় লিখবো, অথবা বৈসাদৃশ্য বলে বৈসাদৃশ্য যেটা চাবে সেটাই তো লিখবো। হ্যাঁ, তারপরে বলছে পরিস্থিতি ও প্রেক্ষাপট ভিন্ন হলেও ফারহানা ও পল্লী জননী এক সূত্রে গাথা। বিশ্লেষণ করো। এক সূত্রে গাথা কেন? সেই এক সূত্রে মানে কি বলতো? এক সুতায় গাথা। এই এক সুতাটা কি? এক সুতাটা হচ্ছে সন্তানের প্রতি যে মায়ের একটা স্নেহ, সন্তানের প্রতি যে মায়ের গভীর ভালোবাসা, সেই ভালোবাসাটাই কিন্তু আমরা দুই জায়গায় ফুটে উঠতে দেখতে পাই। আমাদের ফারহানা যেরকম তার ছেলের জন্য একদম তার সর্বোচ্চ চেষ্টা করছেন সুস্থ করে তুলতে, সেরকমই কিন্তু আমাদের পল্লী জননী কবিতায় আমাদের পল্লী জননীও তার ছেলের সুস্থতার জন্য যা যা করা তার পক্ষে সম্ভব সবকিছুই কিন্তু তিনি করেছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আগাই। আচ্ছা, আশা কবিতায় আমরা দেখি, দেখো আশা কবিতা কিন্তু সৃজনশীলের জন্য অতটা ইম্পর্টেন্ট না। এটা কিন্তু সৃজনশীলে অনেক বেশি আসে নাই। তো এটা আমরা পড়ি, ঠিক আছে? টেনশন নেওয়ার লাভ নেই। টেনশন না নিয়ে আমরা হচ্ছে পড়ি। তো আশা কবিতায় কবি কিরকম ভাব ব্যক্ত করেছেন? তিনি হচ্ছে মানে অর্থবিত্তের প্রতি মানুষের যে মোহ, সেই মোহকে উপেক্ষা করে তিনি হচ্ছে একটা সুখ, শান্তি, আনন্দের প্রতি একটা আহ্বান জানিয়েছেন, বা সেটার প্রতি তার যে একটা আগ্রহ, সেটার প্রতি তার যে একটা ভালোবাসা, সেটা তিনি প্রকাশ করেছেন। তাইলে এখান থেকে আমাদের সিকিউ কি কি আসার মতো আছে? আমরা দেখি গণমানুষের প্রতি একাত্মতা, মানবিকতা ও মনুষ্যত্বের সুগভীর সংবেদনা। ঠিক আছে? যে মানুষের সাথে যে কোনো অর্থবিত্তের লোভে অন্ধ না হয়ে মানুষের সাথে একাত্মতা, হ্যাঁ, মানুষের সাথে সমবেদনা, মানুষের সাথে মিশে যাওয়ার মধ্যে যে আনন্দ খুঁজে পাওয়া যায়, সেই আনন্দের আশাই হচ্ছে এই কবিতায় কবি করেছেন। হ্যাঁ, তারপর কি মানুষের অর্থবিত্তের প্রতি মোহতা, যে মানুষের যে অর্থবিত্তের প্রতি মোহ থাকে, সেই মোহের জন্য যে মানুষ অন্ধ হয়ে যায় এবং সত্যিকারের যে আনন্দ, সত্যিকারের যে সুখ, সেটা যে ভুলে যায়, এই ব্যাপারগুলো হচ্ছে তিনি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। আমি কোনো আগন্তুক নই। আচ্ছা, এখান থেকেও খুব বেশি সৃজনশীল আসে নাই, কিন্তু আসে নাই কেন? কারণ এগুলো হচ্ছে সিলেবাস বহির্ভূত ছিল, কারণ শর্ট সিলেবাস ছিল, শর্ট সিলেবাসে এগুলা ছিল না। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এগুলা থেকে অত বেশি কোয়েশ্চেন আসে নাই। কিন্তু তার মানে এই না যে আমরা এগুলো বাদ দিয়ে দিব, কারণ এগুলো তো আগে সিলেবাসে ছিল না দেখে আসে নাই, এখন তো এগুলো সিলেবাসে আছে, তাহলে এগুলো থেকে তো কোয়েশ্চেন আসতেই পারে। তারপরে এই যে যেমন ওই তোমাকে
না, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? যেমন এটা থেকে আসার চান্স খুবই কম। কারণ এটা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটা কবিতা। তো এখান থেকে আসার চান্স দেখবা একদম খুবই কম। তো এরকম যদি কিছু, কিছু কবিতা বাদ হয়ে যায় তখন কিন্তু যেগুলা একটু নতুন সেগুলা থেকেই কিন্তু প্রশ্ন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমি কোনো আগন্তুক নই কবিতায় আমরা কি দেখতে পাই? যে কবি কি বলছেন? যে আমি কোনো আগন্তুক নই, যে তিনি হচ্ছে সবসময় এখানেই ছিলেন। যে মানুষের জন্মভূমির সাথে, মানুষের মাতৃভূমির সাথে মানুষের যে একটা গভীর সম্পর্ক, সেই গভীর সম্পর্কটাই হচ্ছে আমি কোনো আগন্তুক নই। হ্যাঁ, বহির্পেন নিয়ে আলোচনা করা হবে। তানভীর ভাইয়া হচ্ছে বহির্পেন নিয়ে আলোচনা করবে। ঠিক আছে? আচ্ছা, আমি কোনো আগন্তুক নই কবিতায় কি বলা হয়েছে সেটা বলি। যে এখানে হচ্ছে তিনি বলতেছেন যে আমি সবসময় এখানেই ছিলাম এবং আমি এখানেই থাকি। এই আমি এখানেই ছিলাম, এখানেই থাকি। তারপরে তিনি বিভিন্ন মানুষের নাম বলেন যে এই যে এই গ্রামের এই মানুষগুলা আমাকে চিনে, এই প্রকৃতি আমাকে চিনে। কিভাবে চিনে? সে কি সবসময় আসলেই কি সে ২০০ বছর ধরে বেঁচে আছে? সে কিন্তু ২০০ বছর ধরে বেঁচে নাই। তাইলে এই সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে? যে জন্মভূমির সাথে মানুষের যে একটা গভীর সম্পর্ক থাকে, জন্মভূমির সাথে মানুষের একটা আত্মার সম্পর্ক থাকে, এই সম্পর্কের কথাই হচ্ছে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ? যে আগন্তুক মানে কি? আগন্তুক মানে হচ্ছে যে কোনো বাইরের জায়গা থেকে আসছে। ঠিক আছে? যে হচ্ছে একটা অন্য জায়গা থেকে একটা জায়গায় আসছে। যে আগমন করছে সেই হচ্ছে আগন্তুক। আর যে আগমন করে নাই সে হচ্ছে আগন্তুক নই, তাই না? কারণ কি? কারণ হচ্ছে সে সবসময় এখানে ছিল। তো তার সাথে জন্মভূমির যে গভীর সম্পর্কটা সেই সম্পর্কটার কথাই ফুটিয়ে তুলেছেন। তাইলে এখানে আমরা কি, কি দেখতে পাই? আচ্ছা ১ মিনিট অপেক্ষা করো। আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, তাইলে এখানে আমাদের আসার মতো কি, কি সৃজনশীলে কি, কি আসতে পারে? যে জন্মভূমির সঙ্গে মানুষের যে আত্মিক সম্পর্ক যেটা আমি মাত্র তোমাদের বললাম এবং অবিচ্ছেদ্য বন্ধন। এই যে আত্মিক সম্পর্ক অবিচ্ছেদ্য বন্ধন। অবিচ্ছেদ্য মানে কি? মানে যেটা বিচ্ছিন্ন করা যায় না। যে তার সাথে তার জন্মভূমিকে তিনি বিচ্ছিন্ন করে দেখেন না। তিনি একইভাবে দেখেন যে জন্মভূমি যতদিন এখানে ছিল আমিও ততদিন এখানেই ছিলাম। ঠিক আছে? তারপর কি? তারপর হচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য বর্ণনা। যে এই কবিতায় তিনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছেন। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? এরপরে আছে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ থেকে তোমাদের তানভীর ভাইয়া তোমাদের পড়াবে। তো আমি হচ্ছে এখন তোমাদের টাটা বাই বাই দিব। টাটা বাই বাই দেওয়ার আগে তোমাদের সাথে আমি একটু কথাবার্তা বলে নেই। আমি হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে না এসএসসি 25 ব্যাচের যে গ্রুপটা তোমাদের, ওই গ্রুপে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করছি এবং আমি অনেক বেশি এমফেসিস দিছি কিসের উপর? আমাদের টাইম ম্যানেজমেন্টের উপর। ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট কিন্তু আমাদের বাংলা, সমাজ, ধর্ম এই টাইপের যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ এমন হবেই না যে তোমরা সৃজনশীল লিখতে পারো নাই। ঠিক আছে? কারণ সৃজনশীল আমরা সবাই পারি। তো এমন হবে না সৃজনশীল লিখতে পারো নাই। আমাদের কি নিয়ে সমস্যা হবে? আমাদের সমস্যা হবে হচ্ছে আমরা লিখা শেষ করতে পারিনি। তো এইটা যাতে না হয় আমরা শুরু থেকেই একদম ঘড়ি দেখে লিখবো। প্রথম সৃজনশীলে যাতে আমরা আধা ঘন্টা ব্যয় করে না ফেলি এবং পরের সৃজনশীলে যাতে আমরা কাকের ঠ্যাং বকের ঠ্যাং 10 মিনিটে লিখতে না হয়, এটার প্রতি আমরা সবাই খেয়াল রাখবো। আর হচ্ছে সবাই ভালোমতো খাওয়া-দাওয়া করে যাবা। একদম বেশি টেনশন করার কিছু নাই। খুবই ইজি দেখবা পরীক্ষা। বাংলা পরীক্ষা আহামরি কঠিন কিছু না। তোমরা সবাই পারবা। বেস্ট অফ লাক। এবার আমি তানভীর ভাইকে হ্যান্ড ওভার করে দিব। আসসালামু আলাইকুম সবাইকে। আই গেস সবাই ভালো আছো। বললে সাউন্ড শুনতে পায় না? ওকে, তাহলে তো সমস্যা নেই, হাতে রেখে করি। কি অবস্থা তোমাদের বলো? সবকিছু ভালো? মাথায় অনেক প্যারা, কষ্ট, হতাশা, বেদনা, যন্ত্রণা? সামির, তাসমিয়া বলতেছে ওর অনেক যন্ত্রণা। সামির খানও বলতেছে ভালো না। আরে বেটা, এত ভালো থেকে কি হবে? দেখো, তোমাদেরকে একটা সুন্দর একটা অনুভূতির কথা বলি। হ্যাঁ, চোখটা বন্ধ করলে দেখো পরীক্ষাটা শেষ, মানে কানের পাশ দিয়ে চলে গেছে, এত মজা। এরপরে পরীক্ষা শেষ হইলে ভাই, এসএসসির পরের 3 মাস যে কি আনন্দ করছি জীবনে। ওর করোনা ছিল, আমি অনেক আনন্দ করছি। আমি ট্যুর দিছি 2 জায়গায়, বান্দরবান গেছি, তারপর তোমার সেন্ট মার্টিন গেছি। ওকে, তো অনেক আনন্দ, অনেক মজা। তো একটু চোখ বন্ধ করে একটু দেখো কি হয়, পরীক্ষাটা শেষ হয়ে যাক। আর তোমাদের তো রুটিনটা একটু উল্টাপাল্টা করে ফেলছে। ভাবলাম হচ্ছে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড হয়ে যাবে, এখন তোমাদের বাংলা ফার্স্ট, এখন বাংলা সেকেন্ড তোমাদের আবার পরে। তো তখন আবার তোমাদের সাথে লাইভে দেখা হবে, সমস্যা নাই। তো চলো আমরা হচ্ছে পয়লা বৈশাখের ব্যাপারটা হচ্ছে দেখি। এখন
পয়লা বৈশাখ দেখো, পয়লা বৈশাখ কি তোমরা এর আগে অত বেশি হচ্ছে এটার ব্যাপারে তোমরা দেখো নাই, তোমাদের ব্যাচটাই হচ্ছে জিনিসটা সম্পর্কে দেখতেছো। তো শুধুমাত্র হচ্ছে 2024 সালে, 2024 সালে কিন্তু আমাদের কালারটা কোনটা দেওয়া, সব ঠিকই আছে। 2024 সালে হচ্ছে যশোরে হচ্ছে তোমার প্রশ্ন আসছে, আর অন্য কোনো জায়গায় কিন্তু তেমন একটা প্রশ্ন আসে নাই। ওকে, আবার 2023 সালে হচ্ছে তোমার ঢাকায় 3টা দেখাচ্ছে, এটা হচ্ছে তোমার মনে করো যে অনেক প্রশ্নের ব্যাপার স্যাপার আছে, যাই হোক। তো মোটামুটি আমরা যেটা ধরতে পারি, তোমার পয়লা বৈশাখ হচ্ছে কম্পারেটিভলি ইম্পর্টেন্ট আমাদের একটু কম বাকিগুলা থেকে। কিন্তু এমন না যে ভাইয়া কম্পারেটিভলি ইম্পর্টেন্ট কম বলছে দ্যাট মিনস এটা আসবে না, এটা অবশ্যই আসতে পারে। ওকে, তো আমরা সেই জিনিসটা হচ্ছে মাথায় রেখেই হচ্ছে কাজটা করব। তো দেখো, এই জায়গায় আসলে পয়লা বৈশাখের সিকিউর ট্রিক্সটা আমি বেসিক্যালি তোমাদের সিকিউর ট্রিক্সে হচ্ছে ফোকাস করব। তো ধর্ম সম্প্রদায় নিরপেক্ষে মানে আমাদের যে জাতীয় যে ঐক্যবদ্ধতা আছে এটা কিন্তু মেইন। দেখো, পরীক্ষার আগে হচ্ছে বইটা তোমার রিডিং পড়া বা হচ্ছে সবকিছু দেখে